আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বোটানির একাদশ অধ্যায় জীব প্রযুক্তি চ্যাপ্টারে। তো আজকের ক্লাসে আমরা কনসেপ্ট এবং টেকনিকের সমন্বয়ে এ অধ্যায়ের দাগানো লাইনগুলো কভার করব ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ অন্য অন্য ক্লাসে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি না, যেটা আজকে করব। সেটা হচ্ছে আজকে কি করব, 2টা পৃষ্ঠা করে পড়ব, 2টা পৃষ্ঠা করে কভার করার পরে তার উপর এক একটা র্যাপিড রিভিউ করব। এটা কিন্তু অন্য অন্য ক্লাসে করি না, জাস্ট আজকে একটু পরীক্ষামূলকভাবে এটা করব। জানাইও যে এটা কেমন লাগবে তোমাদের কাছে, সেটা জানাইও। হ্যাঁ, আচ্ছা। তো জীব প্রযুক্তি সম্পর্কে যেহেতু পড়তেছি, প্রথমে আমরা দেখি যে শব্দটা কে ব্যবহার করছিলেন প্রথম। হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি, উনি প্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করছিলেন। তো যদি তোমার এমনি মনে থাকে যে কে ব্যবহার করেছিলেন তাহলে তো ভালো, আর যদি মনে না থাকে, যদি ভুলে যাও সায়েন্টিস্টের নামটা, তাহলে এটা মনে রাখারও টেকনিক আছে। তুমি এভাবে মনে রাখবা যে একজন বিজ্ঞানী প্রথম বায়োটেকনোলজি কথাটা ব্যবহার করলেন, আর অন্যরা বলল যে ভাই তুমি কি বলছো, বায়োটেকনোলজি আবার কি, তুমি কি এয়ার কি করছো ভাই। মানে দেখো না যে কোনো কিছুর অস্তিত্ব নাই, কেউ যদি হুট করে এসে সেই সম্পর্কে কথা বলে, তো অনেকের কাছে সেটা জোকস মনে হবে, হাসির হাসির জিনিস মনে হবে। ওরকমই তাদের কাছে মনে হয়েছে যে ভাই তুমি কি আর কি করছো, তো ওই আর কি কথাটা থেকে তুমি এরে কি কথাটা মনে রাখবা। ওকে, তো বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করতেন কে? কার্ল এরেকি। ওকে, দই তৈরি করা, তারপরে যে মদ অর্থাৎ অ্যালকোহল, এইগুলা তৈরি করা কিন্তু একটা প্রাচীন জীব প্রযুক্তি। মানে অনেক আগে থেকেই কিন্তু মানুষ দই, মদ এগুলা তৈরি করে আসছে। তবে এটা কেমন যে ওই সময় প্রাচীনকালে মানুষ এটা বানাতো ঠিকই, কিন্তু তারা জানতো না যে আসলে তারা এটা বায়োটেকনোলজির মাধ্যমে করতেছে। তো পরবর্তীতে মানুষ যখন বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করলো এইগুলা সম্পর্কে বিস্তর কাজ শুরু হইলো, তখন দেখলো যে আসলে মানুষ যে দই তৈরি, তারপর অ্যালকোহল তৈরির কাজটা অনেক আগে থেকে করে আসছে। এইগুলা হচ্ছে তোমার বায়োটেকনোলজির অংশ। ওকে, আচ্ছা। এখন এইখান থেকে আমাদেরকে একটু দেখতে হবে যে ব্লু বায়োটেকনোলজি দ্বারা কি বোঝায়, গ্রিন বায়োটেকনোলজি অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি দ্বারা কি বোঝায়, এটা একটু দেখতে হবে। ব্লু, দেখো সমুদ্রের পানির রং কীরকম হয়, নীল হয়, তাই না? তো ওই সমুদ্রের পানির রং নীল, ওইখান থেকেই নামটা আসছে ব্লু বায়োটেকনোলজি। জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ, বায়োটেকনোলজির জলীয় এবং সামুদ্রিক প্রয়োগটাই হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। আর গ্রিন বায়োটেকনোলজি এটা কোত্থেকে আসছে? গ্রিন সবুজ, গাছপালা সবুজ, কৃষিতে এই যে উদ্ভিদ নিয়ে কাজ করা হয় কৃষিক্ষেত্রে, তো ওইখান থেকেই নামটা গ্রিন বায়োটেকনোলজি বলা হয়েছে। তো গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে কৃষিক্ষেত্রে প্রয়োগ। ওকে, রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি এটা কি? ছবিটা তোমাকে যদি আমি একটু দেখাই, আমার এটা কি আছে নোটে, একটু দেখতে হবে। এই যে এটা দেখো, দেখবা যে হাসপাতালে হাসপাতালে তুমি অথবা অ্যাম্বুলেন্সে এই ধরনের সাইন দেখতে পাবা। এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। তো চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির যে প্রয়োগটা ওইটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। আর সমুদ্রের পানির রং দেখতে পারতেছো, এটা নীল দেখায়। মানে এটা মেনলি কেন হয়? সূর্যের আলো রিফ্লেকশনের কারণে এরকম হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এটা দেখতে পারলাম। দেন এখানে জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব বোঝাতে গিয়ে তোমাকে একটু কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে, তুমি এখান থেকে হেডলাইনগুলো একটু দেখে রেখো। জিন প্রযুক্তিতে ব্যবহার করা হয়, এনজাইম প্রযুক্তিতে ব্যবহার হয়, এগুলা সম্পর্কে আমরা সামনে বিস্তর পড়াশোনা আছে, ওগুলা পড়বো আমরা। এখন জাস্ট তুমি হেডলাইনগুলো দেখে রাখো। কৃষিক্ষেত্রে প্রয়োগ আছে, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, এইখান থেকে একটু জাস্ট ধারণা নিয়ে রাখো, সামনে এগুলা সম্পর্কে পড়াশোনা আছে। বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক, রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন, ইন্টারফেরন এইগুলা উৎপাদন হচ্ছে। দেখো ইনসুলিন, ইন্টারফেরন এগুলা কিন্তু আমাদের শরীরে এমনিই
উৎপন্ন হয়, কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে কি করা হচ্ছে, ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ইনসুলিন এবং ইন্টারফেরন এইগুলা আলাদাভাবে বানানো হচ্ছে। ঠিক আছে, মানে অনেকের শরীরে ইনসুলিন এই যে উৎপন্ন হয় না, যারা ডায়াবেটিসের পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন বাইরে থেকে পুশ করা হয়, ইনজেক্ট করা হয়। তো এইটাই বায়োটেকনোলজির মাধ্যমে বানানো হচ্ছে, বর্তমানে উৎপাদন হচ্ছে। বর্তমানে বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিন তৈরি করানো হচ্ছে। ওকে, শিল্পক্ষেত্রেও কিন্তু বায়োটেকনোলজি ব্যবহার হয়, পরিবেশ রক্ষায় বায়োটেকনোলজি ব্যবহার হয়। আচ্ছা, তো উদ্ভিদ টিস্যু কালচার, এখান থেকে তোমরা জাস্ট 3টা পয়েন্ট একটু ভালোভাবে লক্ষ্য করবা, যেহেতু আমরা এমসিকিউ টার্গেটেড একটা ক্লাস করতেছি। সো এইখানে নট ইম্পর্টেন্ট যে তোমার সংজ্ঞা পুরাটা মুখস্থ রাখতে হবে, এইটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এখান থেকে কি পয়েন্ট যেগুলো ওইগুলো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। যেমন এই যে টিস্যু কালচারের ক্ষেত্রে 3টা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে অবশ্যই এটা বিভাজনক্ষম অঙ্গ থেকে হওয়া লাগবে। টিস্যু কালচার করার জন্য তোমার অবশ্যই বিভাজনক্ষম অঙ্গ থেকে টিস্যু কালেক্ট করতে হবে। দ্বিতীয়ত, টিস্যু কালচার করার সময় তোমাকে অবশ্যই যে টিস্যুটা তুমি কালেক্ট করবা ওইটা জীবাণুমুক্ত হইতে হবে। আদারওয়াইজ কী হবে, যে তুমি টিস্যু কালচারের মাধ্যমে তো একটা টিস্যু থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদনের প্রক্রিয়া করতেছো আর কি, তখন একই সাথে ওই জীবাণুটাও কিন্তু বৃদ্ধি হবে, তাই না? তখন তোমার টিস্যুও যেমন বৃদ্ধি লাভ করবে, জীবাণুটাও বৃদ্ধি লাভ করবে। তুমি তো এটা চাও না, তাই না? এবং উপযুক্ত পুষ্টি মাধ্যম থাকা লাগবে, কারণ একটা টিস্যু থেকে তুমি একটা পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করবা, এটা কি এমনিই হয়ে যাবে? তুমি মন্ত্র পড়বা আর হয়ে যাবে, বাতাসে হয়ে যাবে না তো, অবশ্যই পুষ্টি লাগবে। তো এই 3টা শর্ত, যে অবশ্যই টিস্যুটা কালেক্ট করা লাগবে বিভাজনক্ষম অঙ্গ থেকে, জীবাণুমুক্ত হওয়া লাগবে সেই টিস্যুটার, অ্যান্ড পুষ্টি মাধ্যম, উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাইতে হবে। ওকে, আমেরিকান জীববিজ্ঞানী মর্গান, উনি সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। মানে তুমি যদি উদ্ভিদের একটা কোষ কালেক্ট করো, মানে এই যে টিস্যু কালচারের ক্ষেত্রে যেটা করা হয়, যে একটা টিস্যুকে উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ করিয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত করা হয়। তো মর্গান বলছেন যে প্রতিটা কোষেরই এরকম ক্ষমতা আছে যে সে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদে পরিণত হইতে পারবে। তো এইটাকে উনি বলছিলেন টটিপটেন্সি, এই ক্ষমতাকে উনি বলছেন টটিপটেন্সি। ওকে, আমরা টটিপটেন্সি কথাটা হাইড্রা পড়ার সময় দেখছিলাম, যে ইন্টারস্টিশিয়াল কোষের যে দেহের অন্যান্য কোষকে রিপ্লেস করার যে ক্ষমতা, ইন্টারস্টিশিয়াল কোষের ওই ক্ষমতাটাকেও কিন্তু টটিপটেন্সি বলা হয়। তো ওই রকমই। আর যেহেতু এ প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হচ্ছে, এজন্য এটাকে বলা হয়ে থাকে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো মানে কি? ক্ষুদ্র। মাইক্রো মানে ক্ষুদ্র। তো ক্ষুদ্র অংশ থেকে যেহেতু তুমি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করতেছো, সো এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। ওকে, তো টিস্যু কালচারের কিন্তু আমরা অপর আরেকটা নাম পেয়ে গেলাম, সেটা কি? টিস্যু কালচারকে কিন্তু মাইক্রো প্রপাগেশনও বলা হয়ে থাকে। আরেকটা নাম আছে, সেটা কি? যেহেতু টিস্যু কালচার তুমি উদ্ভিদের একটা কোষকে বাইরে নিয়ে উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করতেছো, তো কাচের মধ্যে যেহেতু হচ্ছে, এটাকে বলা হয় ইনভিট্রো কালচার। টিস্যু কালচারকে ইনভিট্রো কালচারও কিন্তু বলা হয়। ওকে, সো আমরা যেহেতু 2টা পৃষ্ঠা পড়ে ফেলছি, আমরা একটু র্যাপিড রিভিউ করে নিই, তাহলে আমাদের ব্রেইনে খুব সুন্দরভাবে এটা তথ্যগুলো স্থায়ী হবে ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা দেখি বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করছিলেন কে? এটা আমি প্রথমে লিখে ফেলছিলাম, মানে আমার ইচ্ছা ছিল যে লিখবো না, তবে একটু অমনোযোগিতার কারণে লিখে ফেলছি উত্তরটা। যাই হোক, প্রথমটা ওটা স্কিপ। তো বায়োটেকনোলজি শব্দ প্রথম ব্যবহার করেন কে? কার্ল এরেকি। আমি প্রশ্ন পড়ব, সাথে সাথে তোমরা আমার সাথে সাথে উত্তর করবা কমেন্ট বক্সে। এটা তো লাইভ ক্লাস না যে তুমি কমেন্ট বক্সে লিখবা, আর আমার মতামত হচ্ছে কমেন্ট বক্সে লেখার কোনোই প্রয়োজন নাই। তুমি নিজেই প্রশ্ন দেখতেছো তো, তুমি নিজেই
উত্তরটা করো, তাহলে যে তথ্যটা তুমি পড়লা ওইটা ঝালাই হয়ে যাবে, লেখার কোনো দরকার নাই, তুমি নিজে নিজে এটা নিজেকে বললেই হইলো। তো বায়োটেকনোলজি শব্দ ব্যবহার করছেন কে? কার্ল এরেকি। আর ব্লু বায়োটেকনোলজি যেটা, ব্লু বায়োটেকনোলজি কোনটা? সামুদ্রিক এবং জলীয় প্রয়োগ যেটা সেটা। গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে কৃষিক্ষেত্রে যে প্রয়োগ ওইটা। আর রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি কোনটা? ওইটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। ওকে, তারপর টিস্যু কালচারের শর্ত কি? আমরা 3টা শর্ত দেখলাম। কি কি? প্রথমত বিভাজনক্ষম একটা অঙ্গ থেকে টিস্যু কালেক্ট করা লাগবে, তাই না? দ্বিতীয় শর্ত কি দেখলাম আমরা? দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই জীবাণুমুক্ত হওয়া লাগবে। যে টিস্যুটা কালেক্ট করব, যে টিস্যুটা নিয়ে আমরা কাজে মানে সামনে অগ্রসর হব, অবশ্যই সেটা হতে হবে জীবাণুমুক্ত। তৃতীয়ত উপযুক্ত পুষ্টি পাবে, তাই না? উপযুক্ত পুষ্টি পাওয়া লাগবে, উপযুক্ত পুষ্টি মাধ্যম থাকা লাগবে। সো দ্যাটস ইট। আর টিস্যু কালচারের অপর নামসমূহ কি কি? টিস্যু কালচারের অপর নাম আমরা দেখলাম যে 1 নাম্বার দেখলাম যে মাইক্রো প্রপাগেশন, আর দ্বিতীয় আরেকটা দেখলাম সেটা কি? ইন ভিট্রো, রাইট? ইন ভিট্রো কালচার। সো আমাদের প্রথম 2টা পৃষ্ঠা থেকে এটুকুই ছিল। পরবর্তীতে আমরা এই পেজে আবার ব্যাক আসবো। আমরা পরবর্তী 2টা পৃষ্ঠা একটু দেখে নিই। ওকে, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। একে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। কেন ক্লোনিং প্রযুক্তি বলা হয়? দেখো, এই যে একটা টিস্যু নিয়ে সেইটাকে বৃদ্ধিকরণ করে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত করা হচ্ছে, তাহলে এখানে তো জেনেটিক কোনো চেঞ্জ আসতেছে না, একই জিনেরই তো ক্লোন হচ্ছে, রাইট? জেনেটিক কোনো চেঞ্জ আসতেছে না, এই জন্য এটাকে ক্লোনিং প্রযুক্তিও বলা যায়। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশকে বলা হয় এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট, এই যে তোমরা এক্স, এক্স বলতে কি? মানে এক্স এই শব্দটা আশা করি সবাই জানো, প্রাক্তন, এক্স প্রাক্তন। এক্সপ্লান্ট মানে পূর্বে আমরা যেই উদ্ভিদটা থেকে টিস্যু কালেক্ট করছি, পূর্বের উদ্ভিদটা থেকে টিস্যু কালেক্ট করছি, তো ওই টিস্যুটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট, ওকে। আর ওই এক্সপ্লান্ট থেকে উপযুক্ত পুষ্টি মাধ্যমে যে চারা উৎপাদিত হবে, নতুন চারা, ওইটাকে বলা হবে প্লান্টলেট, অনুচারা, ওকে। জার্মান উদ্ভিদবিজ্ঞানী হ্যাভারল্যান্ডকে বলা হয়ে থাকে টিস্যু কালচারের জনক। তো এইটা যদি তোমার মনে থাকে তাহলে তো ভালো, আর মনে না থাকলে টেকনিক আছে, সেটা কি? এই যে ল্যান্ড কথাটা দেখতে পারতেছো তার নামের মধ্যে, ল্যান্ড, ল্যান্ড মানে কি? ভূমি, জমি। তো টিস্যু কালচার করে উদ্ভিদ বানাই আমরা কি করব? একটা উদ্ভিদ উৎপাদন করে আমরা কি বায়ুতে ছেড়ে দেব নাকি নদীতে ফেলে দিব? অবশ্যই মাটিতে লাগাবো, ভূমিতে লাগাবো। তো এই যে ল্যান্ড মানে ভূমি বা জমি, তো টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাভারল্যান্ডের, এইভাবে মনে রাখো, ওকে। আর এটা তো আগেই বলছি যে যেহেতু টিস্যু কালচারটা উদ্ভিদ থেকে পৃথককৃত একটা টিস্যু থেকে কাচের মধ্যে সম্পাদন করা হয়ে থাকে, সো এটাকে বলা হয়ে থাকে ইন ভিট্রো কালচার। আর যদি যদি এমন হয় যে কোষের মধ্যে কোনো প্রক্রিয়া হয়, তাহলে সেটাকে বলা হয় ইন ভিভো। হ্যাঁ, ওকে। জীবাণুমুক্ত পরিবেশ কিভাবে করা যায়? আমরা দেখলাম যে একটা শর্ত হচ্ছে অবশ্যই জীবাণুমুক্ত হইতে হবে। জীবাণুমুক্ত কেমনে করা যায়? কালচার মিডিয়ামের পাত্র এবং অন্যান্য কাচের জিনিসপত্র গরম বায়ু ওভেনে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে নির্বীজকরণ করা হয়ে থাকে। আর ফরসেপস, নিডল, স্কালপেল ইত্যাদি যে উপকরণগুলো আছে, এগুলা বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয়, ওকে। টিস্যু কালচার পদ্ধতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন, ক্যালাস কালচার, চারা উৎপাদন, দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, পরাগধানী কালচার, এর মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, প্রোটোপ্লাস্ট কালচার। এই যে জায়গাটুকু, এটা আমরা একটু পর খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে, ওই জায়গাটা থেকে দেখব আমরা। এটা এই যে এই জায়গাটা, এইখান থেকে আমরা দেখব।
সো এখন এটা জাস্ট স্কিপ, হ্যাঁ, ওইখান থেকে খুব সুন্দরভাবে দেখবো আমরা। ওকে, তো এক্সপ্ল্যান্ট জিনিসটা কি এটা অলরেডি আমরা দেখে ফেলছি, এটা নিয়ে আর বলার কিছু নাই। কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, এখানে বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান দিতে হয়। আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে দেখছি যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ম্যাক্রো উপাদান আছে, মাইক্রো উপাদান আছে। সো ওইখানে মুখ্য এবং গৌণ উপাদান এগুলো দেওয়া লাগে, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্টস অ্যান্ড ভিটামিন, তারপর হচ্ছে সুক্রোজ 2 থেকে 4%, ফাইটো হরমোন প্রভৃতি মিডিয়ামে রাখা লাগে। আর ঘন করতে, মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান এগার মিশ্রিত করতে হয় সঠিক উপাদানে। অ্যান্ড এই আবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে ব্যাসাল মিডিয়াম। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে বলা হয় ব্যাসাল মিডিয়াম, মানে টিস্যুটা সঠিক পরিমাণে সঠিকভাবে ঠিকঠাকভাবে বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তা যদি সঠিক মাত্রায় দিয়ে মাধ্যম তৈরি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যাসাল মিডিয়াম। মিডিয়ামের পিএইচ কত? 5.5 থেকে 5.8। ওকে, পিএইচটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। ওকে, জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, আমরা এর আগে দেখছিলাম যে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব টিস্যু কালচারের জন্য, ওই যন্ত্রপাতিগুলো আমরা অটোক্লেভ যন্ত্রে, সরি, যন্ত্রপাতিগুলো তো অটোক্লেভে না, তাই না? ওগুলো আমরা করছিলাম হচ্ছে গরম বায়ু ওভেনে, তাই না? আর অটোক্লেভ যন্ত্রে হচ্ছে তোমার মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করতে হবে। মানে যখন তুমি ওর ভেতরে পুষ্টি দিবা, ঠিকঠাকভাবে পুষ্টি দিলে তুমি দেখো কোথায়, যেখানে পুষ্টি আছে আর যেখানে পুষ্টি নাই, কোথায় ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধার সম্ভাবনা বেশি? যেখানে পুষ্টি আছে সেইখানটায়, তাই না? ওইখানটায় সহজেই ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা জন্মাতে পারবে পুষ্টি খেয়ে দেয়, তাই না? তো কালচার মিডিয়ামে দেওয়ার আগে মিডিয়ামটা প্রস্তুত করার পরে আবার একটু নির্বীজকরণ করে নিতে হবে। যে মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ 15 পাউন্ড এবং 20 মিনিট ধরে রাখতে হবে। তারপর কি মিডিয়ামে আমরা টিস্যু স্থাপন করব, যে এক্সপ্লান্টটা আমরা কালেক্ট করছিলাম ওইটা মিডিয়ামে স্থাপন করব। ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি, মানে এই যে উপযুক্ত পুষ্টি মাধ্যম আমরা বানাইছি, এই পুষ্টি মাধ্যমে ওই টিস্যুটা পরবর্তীতে ক্যালাস সৃষ্টি হবে, বংশবৃদ্ধি হবে, মানে সংখ্যা বৃদ্ধি হবে আর কি। আর ক্যালাস জিনিসটা কি? ক্যালাস জিনিসটা হচ্ছে, আমরা যদি এই চিত্রটা একটু লক্ষ্য করি, যে আমরা প্রথমেই এই যে এক্সপ্লান্ট এটা স্থাপন করলাম, দেন এইটা ধরো যে এই একটা টিস্যু আমরা দিছি, এই টিস্যুটা অনেকগুলা টিস্যুতে পরিণত হবে, কিন্তু এটা কিন্তু কোনো ধরনের চারার যেরকম মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, এরকম ছোট উদ্ভিদ হইলেও আলাদা করা তো যায়, তাই না? কিন্তু যখন প্রথমে এই টিস্যুগুলা বিভাজিত হয়ে অনেকগুলা টিস্যু তৈরি হবে, তখন এটা দলা পাকানো একটা পিণ্ডের মতো মনে হবে। উদ্ভিদের যে পাতা, তারপর মূল, কাণ্ড এগুলো কিছু আলাদা করা যাবে না, তখন আমরা এই অবিন্যস্ত টিস্যু গুচ্ছকে আমরা বলবো ক্যালাস। ওকে, আচ্ছা, তো আমরা 2টা পৃষ্ঠা দেখে ফেলছি, এই 2টা পৃষ্ঠার উপরে আরেকটা আবার আমরা একটু র্যাপিড রিভিউ করে আসি। টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাভার ল্যান্ডেড সাহেব, ওই যে বলছিলাম ল্যান্ড দিয়ে মনে রাখতে। আর ইন ভিট্রো কোনটা? যেটা কাচের মধ্যে হয়, আর ইন ভিভো হচ্ছে কোষের মধ্যে হইলে। আচ্ছা, গরম বায়ু ওভেনে ওই যে তাপমাত্রাটা কত ছিল? 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যালকোহল কত পার্সেন্ট ইউজ করছিলাম? ওই যে ফরসেপস, নিডল, স্কালপেল এইগুলা বিশুদ্ধকরণের জন্য কত পার্সেন্ট অ্যালকোহল? 95%, তাই না? এক্সপ্লান্ট জিনিসটা কি? এক্সপ্লান্ট হচ্ছে আমরা টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের বিভাজনক্ষম যে টিস্যুটা আমরা সংগ্রহ করি ওইটাই হচ্ছে এক্সপ্লান্ট। আর প্লান্টলেট কি? টিস্যু কালচারের মাধ্যমে
আমরা যে অনুচারাটা পাই, ছোট্ট চারা পাই, সেটাই হচ্ছে প্লান্টলেট। ওকে, আচ্ছা, তারপর কি কালচার মিডিয়ামের পিএইচ কত দেখলাম? 5.5 থেকে 5.8। আর জমাট বাঁধার উপাদান কোনটা? অ্যাগার, তাই না? জমাট বাঁধার উপাদান হচ্ছে অ্যাগার। অটোক্লেভ যন্ত্রে তাপমাত্রা কত? অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর চাপ দেখছিলাম কত? 15 অ্যাটমসফেরিক চাপ, আর 20 মিনিট ধরে রাখতে হয়, 20 মিনিট সময় যাবত রাখতে হয়। ওকে, তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। ক্যালাস অলরেডি আমরা দেখে ফেলছি। সো ক্যালাসটা পরবর্তীতে একটা উদ্ভিদের মতো আকৃতি পায় যখন, তখন এটাকে সরিয়ে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হয়, অ্যান্ড পরবর্তীতে চারা টবে স্থানান্তর করতে হয়, মাঠ পর্যায়ে পরবর্তীতে স্থানান্তর করলে আমাদের যে মিশন ছিল সাকসেসফুল, তাই না? ওকে, আমরা এখন এই যে ছকের মতো করে দেওয়া আছে, এটা খুব সুন্দরভাবে সাজানো আছে, এই জায়গাটা একটু দেখব। এইখান থেকে কি ধরনের এমসিকিউ আসে দেখো। এমসিকিউতে তোমাকে বলবে যে ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনের জন্য কোনটার কালচার করবা তুমি? মেরিস্টেম কালচার করতে হবে। হ্যাঁ, ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনের জন্য করতে হবে মেরিস্টেম কালচার, বুঝছো? ভাইরাস মুক্ত উদ্ভিদের জন্য পাওয়ার জন্য মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? ভাজক টিস্যু। তারপর আরেকটা জিনিস দেখো, শস্য কালচার করে কি পাওয়া যাবে? শস্য কালচার করে পাওয়া যাবে হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ, ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন। আচ্ছা, তোমরা উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার তো পড়ছো আশা করি, আমি অলরেডি এটার উপর ক্লাস নিছি। তো আমরা জানি যে শস্য কীরকম হয়, ট্রিপ্লয়েড হয়। তো তোমার প্রশ্ন থাকতে পারে যে শস্য তো ট্রিপ্লয়েড, কিন্তু এইটা কালচার করে ডিপ্লয়েড উদ্ভিদ পাইলাম কেমনে? তুমি আবার আরেকটা জিনিস দেখো যে কি করছে, ভ্রূণ। ভ্রূণ সাধারণত কীরকম হয়? ডিপ্লয়েড হয়। তো ভ্রূণ কালচার করে আবার ট্রিপ্লয়েড উদ্ভিদ পাওয়া গেছে, ইন্টারেস্টিং না? তো তুমি মনে রাখবে একটু বিপরীত জিনিস এখানে, যে ভ্রূণ ডিপ্লয়েড, এইটা কালচার করে ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যাবে। আর শস্য তো ট্রিপ্লয়েড সাধারণত, ওইটা কালচার করে আমরা ডিপ্লয়েড উদ্ভিদ পাবো, মানে উল্টা। হ্যাঁ, আর হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য কি করতে হবে? পরাগধানী বা পরাগরেণু কালচার করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটুকু দেখলে এখান থেকে ডান, আলহামদুলিল্লাহ। সো হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন কেমনে হচ্ছে বলো তো? কারণ টিস্যু কালচার প্রক্রিয়া, এখানে তো জিনগত কোনো পরিবর্তন আসতেছে না। তুমি একটা উদ্ভিদ থেকে একটা টিস্যু কালেক্ট করতেছো, ওই টিস্যুটাকে বৃদ্ধিকরণ করতেছো, তাই না? সো এখানে কোনো ধরনের ডিফারেন্স আসবে না, কিন্তু হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন হবে। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি আমরা দেখলাম যে আমরা যদি মেরিস্টেম কালচার করি তাহলে রোগমুক্ত উদ্ভিদ পাবো। চারা উৎপাদন, হ্যাঁ, টিস্যু কালচার প্রক্রিয়ায় মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে চারা উৎপাদন সম্ভব। বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, দেখা যাচ্ছে যে কিছু উদ্ভিদ তুমি শনাক্ত করলা যে কিছু উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো তুমি যদি তার একটা টিস্যু কালেক্ট করো, ওই উদ্ভিদের টিস্যু কালেক্ট করে যদি টিস্যু কালচার করো, টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু ওই ওই উদ্ভিদের অনেকগুলা চারা তুমি বানাই ফেলতে পারবা। তাহলে তুমি এটার মাধ্যমে বিলুপ্ত প্রায় উদ্ভিদটাকে রক্ষা করতেছো বিলুপ্ত হওয়া থেকে, তাই না? ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন। সো এই ব্যাপারটা কীরকম? আচ্ছা, এটা আমরা প্রোটোপ্লাস্ট ফিউশন দেখার আগে র্যাপিড রিভিউ করে নিই আরেকটা, যেহেতু দুইটা পৃষ্ঠা আবার পড়া হয়ে গেছে। ওকে, ভাইরাস মুক্ত উদ্ভিদ, ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনের জন্য কোনটার কালচার করা লাগবে? মেরিস্টেম কালচার, রাইট। ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য কোনটার কালচার করা লাগবে? শস্য কালচার, তাই না? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য কি করা লাগবে? পরাগধানী কালচার করা লাগবে। ট্রিপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য আমাদের কি করা লাগবে? ভ্রূণ কালচার করা লাগবে। ওকে, তো এইখান থেকে এইটুকুই গুরুত্বপূর্ণ ছিল। তারপর আমরা প্রোটোপ্লাস্ট ফিউশনে চলে যাব। প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হয়। সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে, অর্থাৎ আমরা বলতে পারি প্রোটোপ্লাস্টের মিলন ঘটতেছে। হ্যাঁ,
সো এই জন্য এটাকে হাইব্রিড না বলে আমরা সাইব্রিড বলি। কেন? কারণ সাইটোপ্লাজমের মিলন হচ্ছে। হাইব্রিড কখন বলতাম? যখন গ্যামিটের মিলন হইতো তখন আমরা হাইব্রিড বলতাম, কিন্তু এইখানে যেহেতু প্রোটোপ্লাস্টের ফিউশন হচ্ছে এই জন্য এখানে হাইব্রিড বলতেছি আমরা, বুঝছো? যেমন এটার বাস্তব উদাহরণ হচ্ছে আলু এবং টমেটো, এই দুইটা উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে নাম হয়েছে কি? পমেটো। পটেটো মানে আলু আর টমেটো, তো পটেটো এবং টমেটো মিলে হয়েছে পমেটো। ওকে, আর এটা কেন সোমাটোক্লোনাল ভেরিয়েশন বলা হয়েছে দেখো। সোমা বলতে কি বোঝায় জানো? সোমা বলতে বোঝায় দেহকোষ। প্রোটোপ্লাস্টের ফিউশন হয়েছে, গ্যামেটের তো হয় নাই, এজন্য এটাকে সোমাক্লোনাল ভেরিয়েশন বলা হচ্ছে। মেরিস্টেম কালচারের মাধ্যমে কি রোগমুক্ত উদ্ভিদ পেতে পারি আমরা? এই যে রোগ জীবাণু থাকে না। মেরিস্টেম কোনটা? টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে তো মেরিস্টেম কাকে বলে এটা দেখছই। অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, ওই যে পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব। যেমন দুইটা উদাহরণ আছে চীন দেশে গুয়ান 18 এবং জিনঘুয়া 1। গুয়ান 18 এবং জিনঘুয়া 1 এগুলা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। তো এটা তোমার মিক্স হয়ে যাইতে পারে যে গয়ে গুয়ান, গয়ে মনে হয় গম, এরকম মনে হইতে পারে, কিন্তু না রে ভাই, উল্টা। এখানে গুয়ান হচ্ছে ধান, গুয়ান হলে ধান, আর জিনঘুয়া হচ্ছে গম। ওকে, সো মিক্স করো না যেন। কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ। যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমাক্লোনাল ভেরিয়েশন বলে। দেখছো, উদ্ভিদ কোষ থেকে, উদ্ভিদের যে দেহ কোষ ওইখান থেকে যদি প্রকরণ সৃষ্টি হয় ওইটাকে বলা হবে সোমাক্লোনাল ভেরিয়েশন। আর গ্যামিট কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে বলা হবে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। ওকে, আচ্ছা। তারপরের পয়েন্ট, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। এটাও টিস্যু কালচারের মাধ্যমে সম্ভব। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। তোমার এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা তো দেখলাম যে টিস্যু কালচার পদ্ধতিতে মাতৃ উদ্ভিদের সমাগম সম্পন্ন হয়, তাহলে এখানে ট্রান্সজেনিক উদ্ভিদের কথা কেন আসতেছে? কারণ এইটা কীরকম, যে ধরো এটা একটা তুমি মনে করো একটা বেগুন গাছে কোনো একটা বৈশিষ্ট্য আনয়নের জন্য জিনগত একটা পরিবর্তন আনলা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। এখন তুমি কি করলা? ওই জিনগত পরিবর্তন এনে ওই উদ্ভিদটাকে এবার টিস্যু কালচারের মাধ্যমে বৃদ্ধিকরণ করায় অনেক চারা উৎপাদন করলে। তাহলে সেক্ষেত্রে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং টিস্যু কালচার পদ্ধতি এই দুইটার সংমিশ্রণে কিন্তু তুমি ট্রান্সজেনিক উদ্ভিদের অনেক অনেক চারা বানাইতে পারলা। সেটাই এইখানটাই কিন্তু টিস্যু কালচার এবং ট্রান্সজেনিক উদ্ভিদ মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির একটা ভালো সংমিশ্রণ দেখা যায়। ওকে, ভ্রূণ উদ্ধার। তারপর দেহজ ভ্রূণ সৃষ্টি, এটা হচ্ছে গাজর, আলফালফা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, স্ট্রবেরি উদ্ভিদ, এই যে স্ট্রবেরি ফল, এটা কিন্তু বাংলাদেশে আগে হইতো না, কিন্তু বর্তমানে কি করা হয়েছে, স্ট্রবেরি ফল এটাকে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে তোলা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া উপযোগী জার্ম প্লাজম উদ্ভাবন করা হয়েছে অ্যান্ড মাঠ পর্যায়ে আবাদ করা হয়েছে। আকাশমণি উদ্ভিদের দ্রুত বর্ধনশীল এবং কম সময়ে অধিকতর কাঠ উৎপাদনক্ষম চারা উৎপাদন হয়েছে। তরমুজের চারা উৎপাদন বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিস্যু কালচার গবেষণাগারে আরও অনেক কাজ করা হচ্ছে। টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অসুবিধা এটা এখন পর্যন্ত যে যতটুকু আলোচনা হয়েছে এখান থেকে বুঝতে পারছো সুবিধা অসুবিধা জিনিসটা কি। আর একটাবার রিডিং দিয়ে নিও, তাহলে আরও ভালো বুঝতে পারবা। এখানে তেমন কঠিন কিছু নাই, তুমি একবার দেখলেই বুঝতে পারবা। এখন আমরা চলে আসবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে। তো টিস্যু কালচার আমরা শেষ করছি, আর 2টা পৃষ্ঠা যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা একটু র্যাপিড রিভিউতে চলে যাই। আচ্ছা, প্রোটোপ্লাস্ট ফিউশনের উদাহরণ কোনটা?
টমেটো, তাই না? আচ্ছা, হ্যাপ্লয়েড উদ্ভিদের উদাহরণ জিনঘুয়া, জিনঘুয়া 1 আর হচ্ছে গুয়ান 18। গুয়ান 18 হচ্ছে ধান আর জিনঘুয়া 1 হচ্ছে গম। আর বাংলাদেশের আবহাওয়া উপযোগী করা হয়েছে কোনটাকে? স্ট্রবেরিকে। ওকে, তো এটাই, এই 2 পৃষ্ঠার মধ্য থেকে এটুকুই। কোনো জীবের জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন এবং কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। এই সংজ্ঞাটা তুমি আরও সুন্দরভাবে বুঝতে পারবে এবং সামনে আমরা যে পড়াগুলো পড়ব সেটা আরও স্মুথ হয়ে যাবে যদি আমরা একটু প্রথমেই চিত্রের মাধ্যমে একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কেমনে করা হয় এই কলা কৌশলটা একটু দেখে নিই, তাহলে আরও ইজি হয়ে যাবে। এজন্য একটা চিত্র দেওয়া আছে একটু সামনে, ওইখানটায় চলে যাব আমরা। এই যে এইখানে আসো। আচ্ছা, এখানে আমরা প্রথমেই কি কাজটা করব, আমরা ধরো যে ইনসুলিন উৎপাদনের জন্য রিকম্বিনেন্ট ডিএনএ বানাবো। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন কোনটা, এইটা আমাদেরকে একটু প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেন ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী যে জিনটা, ওইটা যে ডিএনএতে আছে ওই ডিএনএ থেকে কাঙ্ক্ষিত জিন অংশটা আমরা কেটে নিব। ঠিক আছে, কেটে নেওয়ার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। আচ্ছা, কেটে নিলাম। এবার এই কর্তন করা অংশ আমরা অবশ্যই অন্য একটা ডিএনএতে লাগাবো। দেন ওই যে ডিএনএটা ওইটা বর্ধন করব, ওইটা উপযুক্ত পোষকে স্থাপন করব। এজন্য আমাদের কি করতে হবে, একটা বাহক খুঁজতে হবে যে আমরা এই যে জিনটা আমরা আলাদা করলাম এই জিনটা কোন ডিএনএতে আমরা স্থাপন করব। এজন্য আমরা ইশ্চারশিয়া কোলি ব্যাকটেরিয়াকে বেছে নিলাম। এর যে প্লাজমিড আছে, এর যে প্লাজমিড ডিএনএটা আছে, তোমরা জানো যে ব্যাকটেরিয়াতে গোলাকার একটা ডিএনএ থাকে, ওইটা হচ্ছে ওদের যে মেইন ডিএনএ, ওইটা ছাড়াও অতিরিক্ত ডিএনএটা হচ্ছে এই প্লাজমিড ডিএনএ। তো আমরা ইশ্চারশিয়া কোলির যে প্লাজমিড ডিএনএ ওইটাকে কেটে নিলাম, বের করে নিলাম কোষ থেকে আর কি। তারপর এইটাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একটা অংশ কেটে নিলাম। তাহলে আমাদের যে প্লাজমিড ডিএনএ ওইটারও একটা অংশ কেটে নেওয়া হইলো, আর আমরা যে কাঙ্ক্ষিত জিন সেইটাও কেটে নিয়েছি আগেই আমরা। এবার কি করব, আমাদের এই কাঙ্ক্ষিত জিনটা প্লাজমিড ডিএনএর যে কেটে নেওয়া অংশ ওইখানটায় যুক্ত করব। কিভাবে যুক্ত করব? লাইগেজ এনজাইমের মাধ্যমে যুক্ত করব। ঠিক আছে, তাহলে যুক্ত করা হয়ে গেল। এই যে আমাদের যুক্ত করা ফাইনালি ডান। এখন এটা কি ডিএনএর সাথে ওই উপযুক্ত জিনটা আমাদের যুক্ত করা হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় ফেলে রেখে দিলাম আর আশা করব যে এখান থেকেই আমরা সফল। এটাকে আশা করা যাবে? অবশ্যই না। এই রিকম্বিনেন্ট ডিএনএটা অবশ্যই একটা কোষের মধ্যে আমাদেরকে প্রবেশ করাইতে হবে, তাই না? আদারওয়াইজ এটা বৃদ্ধি হবে কিভাবে, রেপ্লিকেট করবে কিভাবে? এজন্য আমরা কি করব, এটাকে আবারও ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাই দিব। হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএটা, এই যে উপযুক্ত চেঞ্জ আনছি, ডিএনএতে একটু চেঞ্জ এনেছি আমরা, এইবার এই চেঞ্জ আনা ডিএনএটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাই দিব। দিলে কি হবে, সংখ্যা বৃদ্ধি হবে। এই যে আমরা দিছিলাম একটা ডিএনএ, সেখান থেকে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা ডিএনএ পাইছি এবং প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটাই সেই পরিবর্তনই আছে, প্রত্যেকটাই সেই পরিবর্তন আছে। তাহলে কি হবে, আমাদের উদ্দেশ্য কি ছিল, যে আমরা ইনসুলিন উৎপাদনকারী জিনটা এই ডিএনএর সাথে রিকম্বিনেন্ট করে দিয়েছিলাম। তাহলে আমরা ইনসুলিন উৎপাদনকারী জিন সম্পন্ন এতগুলা ডিএনএ পাইলাম এইভাবেই। হ্যাঁ, এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কাজকাম টোটাল। ওকে, সো আমরা এখন যে সংজ্ঞাটা পড়তেছিলাম ওইখানে গেলে ইজিলি বুঝতে পারবো, এইটা চিত্রটা দেখার পর এখন অনেক ইজি হয়ে যাবে।
কই রে, এই যে দেখো, তাহলে দেখো কি বলছে যে সুনির্দিষ্ট জিন নিয়ে, সুনির্দিষ্ট জিন কোনটা, ওই যে আমরা ইনসুলিন তৈরির জিনটা ওইটা দিয়ে বুঝাইলাম, তাই না? ওইটাকে কি করতে হবে, জীবকোষে স্থাপন এবং কর্মক্ষম করে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য ডিএনএতে পরিবর্তন আনছিলাম, ডিএনএতে পরিবর্তন আনলাম। এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাইট? ওই যে আমরা ইস্টারশিয়া কোলের যে প্লাজমিড ডিএনএ, ওইখানে আমরা পরিবর্তন আনছি, পরিবর্তন এনে ওইখানে সুনির্দিষ্ট জিন ইন্টিগ্রেট করে দিছি। এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কলাকৌশল। সো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কি বানাই, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বানাই বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম বানাই, বা এটাকে আবার ট্রান্সজেনিক অর্গানিজমও বলা হয়ে থাকে। যেমন ধরো একটা বেগুন গাছে আমরা জেনেটিক্যালি পরিবর্তন আনলাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, তাহলে ওই বেগুনটাকে আমরা, ওই বেগুন গাছকে আমরা কি বলবো, ওই বেগুন গাছকে আমরা বলবো জিএম উদ্ভিদ, জিএম বেগুন, জেনেটিক্যালি মডিফাইড বেগুন, তাই না? একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের ডিএনএর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ উৎপন্ন হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আশা করি আমরা এটা ক্যাচ করতে পারছি, আমরা তো অলরেডি চিত্র দেখছি, তাই না? বুঝতে পারছি আশা করি। জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। হ্যাঁ, দেখছো, চিত্র দেখে আসার ফলে আমাদের কিন্তু এই লাইনগুলো এখন অনেক ইজি হয়ে যাবে। তো এইখানে আমরা দেখলাম যে বাহক হিসেবে কাদেরকে কাজে লাগানো হয়, ইশ্চারশিয়া কোলি এবং ব্যাকটেরিয়াম টুমিফেসিয়ান্সকে। সন্নিবেশিত জিনকে অন্য জীবে স্থানান্তর করা সম্ভব হয়। হ্যাঁ, ওই যে আমরা কি করলাম, প্লাজমিড ডিএনএটাকে বের করে এনে ওইখানে জিনের পরিবর্তন আনলাম কিনা, জিনগত পরিবর্তন আনলাম, দেন ওইটাকে আমরা আবার পোষক কোষে স্থানান্তর করছিলাম কিনা। আচ্ছা, প্লাজমিড নিয়ে যেহেতু পড়তেছি, এত কাজকাম প্লাজমিড নিয়ে, তো প্লাজমিড সম্পর্কে তো একটু জানতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা, প্লাজমিড সম্পর্কে জানতেই হবে। প্রথম কথা, প্লাজমিড কীরকম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে মেইন যে ডিএনএটা ওইটা বাদে অতিরিক্ত ডিএনএ হচ্ছে এই প্লাজমিড। এই যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে, যেটা এটাকেই বলা হচ্ছে প্লাজমিড। ল্যাডারবার্গ এটাকে সর্বপ্রথম সন্ধান পাইছিলেন। প্লাজমিডে ডিএনএ অণু স্বাধীনভাবে রেপ্লিকেট করতে পারে। তাহলে দুইটা পয়েন্ট আমরা ভালোভাবে দেখব, যে প্রথমত এইটা ব্যাকটেরিয়ার অতিরিক্ত ডিএনএ, ঠিক আছে, ক্রোমোজোম ছাড়া এক বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ যেটা রেপ্লিকেট করতে পারে। মূল ক্রোমোজোমের বাইরে একটি অতিরিক্ত ও ক্ষুদ্রাকার ডিএনএ হিসেবে অধিকাংশ ব্যাকটেরিয়াতে, দেখছো, অতিরিক্ত অতিরিক্ত এবং ক্ষুদ্রাকার ডিএনএ, এটা এদের সংখ্যা কোষ প্রতি 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। আর প্লাজমিডের যে আণবিক ভর সেটা 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ওকে, তারপর দেখো, প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে। মনে করো অপশনে এরকম দিবে যে কোনটি সঠিক নয়, 3টা অপশন সঠিক দিবে, একটা ভুল দিবে, মানে এরকম চেঞ্জ দিতে পারে যে প্লাজমিড অনেকগুলা জিন ধারণ করে। তাহলে তুমি তো জানো প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, রাইট? আচ্ছা, প্লাজমিড প্রধানত 3 প্রকারের হয়ে থাকে, এফ এবং F' প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। কোনটা দ্বারা কি বোঝায় একটু বুঝতে হবে।
এফ কথাটা আসছে কোত্থেকে? ফার্টিলিটি থেকে। ফার্টিলিটি মানে কি বোঝাই তো? উর্বরতা। উর্বরতা মানে নতুন বংশধর আনয়নের যে ক্ষমতা, ওইটাই হচ্ছে ফার্টিলিটি। আর রিকম্বিনে আর প্লাজমিড এটা আসছে কোথা থেকে? রেসিস্ট্যান্ট কথা থেকে আসছে। এই যে রেসিস্ট্যান্ট, অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, রেসিস্ট্যান্ট থেকে আর কথাটা আসছে। আর কোল প্লাজমিড কোলিসিন থেকে নামটা আসছে। তো আমরা এফ থেকে দেখার কি আছে দেখো, এফ এবং এফ ড্যাশ প্লাজমিড ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে যা তাদের যৌন জননে সাহায্য করে। আর রেসিস্ট্যান্ট প্লাজমিড যেটা, এই যে R6 প্লাজমিড 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কোল প্লাজমিড, কোল প্লাজমিড নামটা কোত্থেকে আসছে দেখলামই তো, কোলিসিন থেকে। এই কোলিসিন হচ্ছে একটা জিন, মানে কোলিসিন হচ্ছে একটা পদার্থ আর কি, সরি, কোলিসিন হচ্ছে একটা পদার্থ। এই কোলিসিন উৎপাদনকারী জিন যেসব ব্যাকটেরিয়াতে থাকে আর কি, ওরাই হচ্ছে কোল প্লাজমিড। কোলিসিন উৎপাদনকারী জিন যেসব ব্যাকটেরিয়ার প্লাজমিডে থাকে, ওইগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে কোল প্লাজমিড। ওকে, তো কোলিসিন কি করে? ইস্টারশিয়া কোলি নামে এই ব্যাকটেরিয়াটাকে তো তুমি চেনোই, তাই না? সো নামের মধ্যে একটা মিল তুমি খুঁজেই পাচ্ছ, কোলিসিন। কোলিসিন ইস্টারশিয়া কোলি। সো কোলিসিন কি করে? ইস্টারশিয়া কোলিকে ধ্বংস করতে পারে। কোলিসিন ইস্টারশিয়া কোলিকে ধ্বংস করতে পারে। একইভাবে ভিব্রিওসিন ভিব্রিও কলেরাকে ধ্বংস করতে পারে। নামের মধ্যেই তুমি মিল খুঁজে পাচ্ছ, ভিব্রিও কলেরাকে ভিব্রিওসিন ধ্বংস করবে। ওকে, আচ্ছা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে প্লাজমিড অত্যন্ত উপযোগী বাহক হিসেবে কাজ করে। হ্যাঁ, বাহক হিসেবে ওই যে আমরা ব্যবহার করছিলাম কোনটাকে? প্লাজমিডকে, তাই না? আমরা উপযুক্ত চেন জেনে যে ডিএনএটাকে ব্যবহার করছিলাম প্লাজমিড ডিএনএ, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে। তো আমরা আরও 2টা পৃষ্ঠা পড়ে ফেলছি, তো আমরা আরেকটা বার একটু চলে যাই র্যাপিড রিভিউতে। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএতে বাহক হিসেবে কাজ করে কারা? ওই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স আর হচ্ছে ইস্টারশিয়া কোলি, তাই না? ওকে, প্লাজমিডের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য বলো তো। প্লাজমিডের বৈশিষ্ট্য কতটুকু মনে আছে? প্রথম কথা, প্লাজমিড হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ এবং এটা অতিরিক্ত, তাই না? মানে মূল যে ডিএনএ, মূল ক্রোমোজোম ছাড়া এটা অতিরিক্ত, অতিরিক্ত ডিএনএ হচ্ছে প্লাজমিড। তারপর হচ্ছে অল্প সংখ্যক জিন ধারণ করে। ওজন কত? 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। তারপর রেপ্লিকেট করতে পারে, তাই না? আর আরেকটা কি দেখছিলাম, ওই যে এটা হচ্ছে অনেক ক্ষুদ্র, তাই না? অনেক ক্ষুদ্র। আচ্ছা, ভিব্রিওসিন কাকে ধ্বংস করে? ভিব্রিওসিন হচ্ছে ভিব্রিও কলেরাকে ধ্বংস করে, আর কোলিসিন ইস্টারশিয়া কোলিকে ধ্বংস করে। ওকে, সো এখান থেকে এটুকুই, র্যাপিড রিভিউর অংশ ছিল এটুকুই। তো আমরা চিত্র থেকে যেটা দেখলাম ওইটা একটু লেখার ভাষায় একটু দেখি। প্রথমে আমরা কি করছিলাম? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করছিলাম, মানে আমরা যে জিনটা চাচ্ছি, যে জেনেটিক চেঞ্জটা আনতে চাচ্ছি, ওই জিনটা কোন ডিএনএতে আছে এটা একটু নির্বাচন করতে হয় প্রথমে। তারপর ওইটা কোষ থেকে ওই ডিএনএটা পৃথক করা লাগে। আর আমরা দেখছি যে কর্তনের জন্য কোনটা ইউজ হয়? রেস্ট্রিকশন এনজাইম ইউজ হয়। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর নির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া হয়, ওই এনজাইমকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয়। আচ্ছা, প্রতিটি ব্যাকটেরিয়াম কোষ কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে থাকে। ভেক্টর ডিএনএ নির্বাচন, ওই যে আমরা দেখলাম যে যেমন আমাদের শনাক্ত করতে হবে যে আমরা
কোন জিনগত পরিবর্তনটা আনবো, কোন জিনটা আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি, এইটা প্রথমে আমাদের শনাক্ত করতে হবে। তারপর আমাদের বেছে নিতে হবে যে আমরা এই জিনটা কোন প্লাজমিডে স্থাপন করব। এজন্য অবশ্যই বাহক খুঁজে বের করতে হবে। যেমন ধরো যে স্টারশিয়া কোলি ব্যাকটেরিয়াকে আমরা বেছে নিলাম, দেন ওর প্লাজমিডটা বের করে আনলাম, যে ওর প্লাজমিডটা কেটে এইখানে আমরা জিন স্থাপন করে এটাকে বাহক হিসেবে ব্যবহার করব। এটাই, এই যে ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিড ডিএনএকে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা হয়। কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, ওই যে ডিএনএকে নির্দিষ্ট স্থানে কেটে ওইখান থেকে জিন অংশটা বের করে আনতে হবে। তো এটার জন্য ব্যবহার করা হয় কোনটা, রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, যেটাকে বলা হয়ে থাকে সূক্ষ্ম ছুরিকা বা মলিকিউলার সিসর, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, এইসব নামে অভিহিত করা হয়। ওকে, তারপর কি করতে হবে? আচ্ছা, এখান থেকে এইটুকু একটু দেখি। বর্তমানে জিন মেশিনের সাহায্যে সহজেই ডিএনএ হাইব্রিডেশন প্রোব এবং পিসিআর এর ব্যবহৃত প্রাইমার তৈরি করা যাচ্ছে। তাহলে জিন মেশিনের সাহায্যে কি করা যাচ্ছে? হাইব্রিডাইজেশন প্রোব এবং প্রাইমার তৈরি হচ্ছে। ওকে, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিডে স্থাপন। কিভাবে স্থাপন করতে হবে? ওই যে লাইগেজ এনজাইমের মাধ্যমে দেখছিলাম, এই যে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে খণ্ডটাকে জোড়া লাগাইতে হবে। প্লাজমিড ডিএনএর সাথে সংযুক্ত করা হয় কিসের মাধ্যমে তাহলে? লাইগেজ এনজাইমের মাধ্যমে। ফলে প্লাজমিড ডিএনএটি তখন কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড বহন করতেছে, মানে জিনটা বহন করতেছে। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড প্লাজমিড ডিএনএতে সংযুক্ত হওয়ার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। হ্যাঁ, মানে আমরা যে প্লাজমিডটা বের করে আনছিলাম বাহক হিসেবে, ওইটাতে আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত জিনটা স্থাপন করব লাইগেজ এনজাইম দিয়ে, তখনই কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হইল আর কি। এবার ওইটি যেটা আমরা দেখছিলাম যে শুধু তো রিকম্বিনেন্ট ডিএনএ বানালেই হবে না। তুমি যদি একটা পাত্রে রেখে দিয়ে বলো যে ভাই এখান থেকেই ডিএনএ রেপ্লিকেট হয়ে যাবে, হবে না তো জীবনও। ওইটা তো কোষের মধ্যে প্রবেশ করানো লাগবে, তাই না? একটা জীবন্ত কোষে প্রবেশ করানো লাগবে। তো পোষক নির্বাচন এবং রিকম্বিনেন্ট ডিএনএ পোষক কোষে প্রবেশ করানো। আমরা ব্যাকটেরিয়ার মধ্যে আবারও প্লাজমিডটা প্রবেশ করাবো। কীভাবে প্রবেশ করাবো? ব্যাকটেরিয়াকে যদি বলি যে ভাই আমি তো রিকম্বিনেন্ট ডিএনএ বানাই ফেলছি, আপনি একটু কাইন্ডলি নিয়ে নেন, কাইন্ডলি প্লাজমিডটা আপনার ভেতরে নিয়ে নেন, নিয়ে রেপ্লিকেট করে দেন। নিবে? জীবনেও নিবে যে ভাই দাও আমি রেপ্লিকেট করে দিচ্ছি? জীবনেও নিবে না। ওকে একটু হিট দিয়ে ঢোকাইতে হবে ভেতরে, ওকে একটু হিট দিয়ে প্রবেশ করাইতে হবে, তাই না? দেখো, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাজমিড গ্রহণ করবে, তাছাড়া করবে না। তাহলে কি করতে হবে? ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করে প্লাজমিড গ্রহণ করাইতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যে যখন তুমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা বানাইলা, এই রিকম্বিনেন্ট ডিএনএ যখন ব্যাকটেরিয়া গ্রহণ করবে বা ব্যাকটেরিয়ার মধ্যে যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করবে, তখন ওই ব্যাকটেরিয়াটার নাম হবে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। ওইটাকে বলা হবে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, মানে এর ভেতরে ট্রান্সফার করে ফেলছি আমরা, ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। আর এই যে প্রক্রিয়াটা, আচ্ছা এটা সম্পর্কে সামনে আছে, ট্রান্সফরমেশন, এটা সামনে আছে, এখন বললে এটা অযাচিত হয়ে যাবে, থাক। আচ্ছা, অনুপ্রবেশের জন্য অন্য একটি আধুনিক পদ্ধতি হচ্ছে ইলেকট্রোপোরেশন। তাহলে আধুনিক পদ্ধতি কোনটা? ইলেকট্রোপোরেশন। অনুপ্রবেশের জন্য আধুনিক পদ্ধতি কোনটা? ইলেকট্রোপোরেশন। ওকে, তো আমরা আরও 2টা পৃষ্ঠা দেখে ফেলছি, আমরা র্যাপিড রিভিউতে চলে যাই একটু। আচ্ছা, ডিএনএ কর্তনের জন্য কোন এনজাইম ব্যবহার করা হবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, তাই না? আর মলিকিউলার সিসর বা বায়োলজিক্যাল নাইফ, এটা কার নাম বলো তো? অপশনে দেওয়া থাকবে লাইগেজ,
এন্ডোনিউক্লিয়াস, হ্যাঁ, তো কোনটা জানোই তো, বায়োলজিক্যাল নাইফ, সূক্ষ্ম ছুরি, মলিকিউলার সিসর, এটা কার নাম? ওই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের অপর নাম। ডিএনএ খণ্ড যুক্তকরণের জন্য কোন এনজাইম লাগে? লাইগেজ এনজাইম। প্লাজমিড পোষক কোষে প্রবেশের পদ্ধতি কোনটা? ওই যে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে প্রবেশ করাইতে হবে। আর পোষক কোষে প্রবেশের একটা আধুনিক পদ্ধতি দেখলাম আমরা, আধুনিক পদ্ধতিটা কি? ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন, ওকে। তাহলে আমরা আবার বইয়ে চলে যাই। আচ্ছা, আমরা এই যে এত কষ্ট করে রিকম্বিনেন্ট ডিএনএ বানালাম, সেটা আবার পোষক কোষে প্রবেশ করাইলাম, এখন যদি এমন হয় যে আমরা যে আশায় পোষক কোষে প্রবেশ করাইছি যে এটা ডিএনএটা রেপ্লিকেট হবে, আমরা ওই জিন সম্পন্ন ডিএনএ অনেকগুলা পাবো, দেখা গেল এমন হইল না। এজন্য মনের সন্দেহ দূর করার জন্য আমাদের কি করতে হবে, একটু চেক করতে হবে যে পোষক কোষে আসলে ওই ধরনের ডিএনএ প্রস্তুত হচ্ছে কিনা, আমরা যে ধরনের ডিএনএ চাচ্ছি, যে জিন সম্পূর্ণ ডিএনএ চাচ্ছি, ওই ধরনের জিন সম্পূর্ণ ডিএনএ আসলে পাচ্ছি কিনা, এটা একটু পরীক্ষা করতে হবে। মূল্যায়ন পরীক্ষা করার 3টা পদ্ধতি আছে, পিসিআর পদ্ধতি, রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতি, আর হচ্ছে জেনেটিক প্রোবের মাধ্যমে। হ্যাঁ, এই 3টা পদ্ধতিতে দেখা যায় যে আসলে আমরা যে জিনটা চাচ্ছি ওই জিন নিয়ে আসলে রেপ্লিকেট হচ্ছে কিনা ডিএনএটা। ওকে, তো পিসিআর, রেস্ট্রিকশন ডাইজেশন, আর হচ্ছে জেনেটিক প্রোব। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর, এটা নির্দিষ্ট শর্ত আছে। অ্যাগ্রোব্যাকটেরিয়ামে কখন স্থানান্তর করা লাগবে? যখন আমরা কাজটা টাই প্লাজমিড দিয়ে করব, টিআই প্লাজমিড দিয়ে যখন আমরা কাজটা করব, তখন ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করতে হবে। অ্যান্ড সব কিছু শেষ, তখন কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করাইতে হবে। দ্যাটস ইট। ইমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়, মানে এত ঝামেলা নাই, সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করার একটা পদ্ধতি হচ্ছে ইমপ্লান্টা পদ্ধতি। ইমপ্লান্টা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ প্রস্তুত করা যায়। এই যে অ্যারাবিডপসিস উদ্ভিদের পুষ্পমঞ্জরিকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম সাসপেনশনে নির্দিষ্ট সময় ডুবিয়ে রেখেও সহজে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। ওকে, আর এই জায়গাটা তুমি একটু মাথা খাটাইলে ইজি, প্যারা নেওয়ার কিছু নাই। প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া দেখো, ফিজিক্যাল প্রক্রিয়া কোনগুলা? ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোপোরেশন। দেখো পোর মানে কি বলো তো? পোর শব্দের অর্থ কি জানো? ছিদ্র। পোর মানে হচ্ছে ছিদ্র, আর ইলেকট্রো শব্দ দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে এখানে ইলেকট্রিক প্রক্রিয়া জড়িত। সো এই যে ইলেকট্রিক ক্ষেত্র কোষঝিল্লিতে সংকীর্ণ ছিদ্র অর্থাৎ ছোট ছিদ্র তৈরি করে এবং রিকম্বিনেন্ট ডিএনএ কোষে প্রবেশ করে, ওইটাই হচ্ছে ইলেকট্রোপোরেশন। অর্থাৎ ইলেকট্রিক ক্ষেত্র দ্বারা ছোট্ট অতি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পোষক কোষের মধ্যে প্রবেশ করাই দেব। আচ্ছা, মাইক্রো ইনজেকশন, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র, ইনজেকশন মানে অতি ক্ষুদ্র ইনজেকশনের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ পোষক কোষে ইনজেক্ট করে দেওয়া যায়। তারপর বায়োলিস্টিক্স গান শট, এটা কেমনে করা হয়? কোনো ধাতব পিণ্ডের স্বর্ণের উপরের তলে ডিএনএ বসিয়ে সেই পিণ্ডকে গান শট করে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়, মানে আলটিমেটলি এই স্বর্ণটাকে প্রবেশ করানো হয় আর ওর সাথে করে রিকম্বিনেন্ট ডিএনএটাও প্রবেশ করে যায় আর কি। আচ্ছা, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, লাইপোজোম, এগুলার নাম দেখেই তুমি বুঝতে পারতেছো এগুলা রাসায়নিক প্রক্রিয়া, তাই না? আচ্ছা, ভেক্টর ব্যবহারের পরোক্ষ প্রক্রিয়া, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টোমিফ্যাসিয়েন্স, টোবাকো মোজাইক ভাইরাস। এই টিএমভি ব্যবহারটা সামনে দেখবা আমরা যখন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা কিভাবে তামাক গাছে প্রস্তুত করা হচ্ছে ওইটা দেখব, তখন আর একটু সুন্দরভাবে বুঝতে পারবা এই ব্যাপারটা, তখন আমি এটা মনে করাই দিব। হ্যাঁ, আচ্ছা, টিস্যু কালচার এবং
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, আমরা এর আগের র্যাপিড রিভিউটা মনে হয় করি না, তাই না? একটা র্যাপিড রিভিউ মিস গেছে, এই পৃষ্ঠাটা। আচ্ছা, ওইখানটা একটু দেখে আসি মিস গেছে কিনা। আচ্ছা, তাই যাই হোক, না মিস দেয় না, ঠিক আছে। আমি একটু ক্লাসটা পজ করে একটু বাইরে একটা কাজে গেছিলাম, গুরুত্বপূর্ণ কাজে, এই জন্য ভুলে গেছি যে ওইটা আসলে র্যাপিড রিভিউটা করছিলাম কিনা। আচ্ছা, টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই দুটার মধ্যে পার্থক্য আমরা আগেই দেখছি। টিস্যু কালচারের ক্ষেত্রে কিন্তু কোনো জেনেটিক পরিবর্তন হয় না, তাই না? একদম উদ্ভিদের টিস্যু নিয়ে স্বাভাবিকভাবে ওইটা থেকে মাইক্রো প্রপাগেশন করে পূর্ণাঙ্গ উদ্ভিদ আসে, কোনো জেনেটিক এখানে পরিবর্তন হয় না। এই যে জিনোটাইপ পরিবর্তন হয় না, কিন্তু এখানে জিনোটাইপ পরিবর্তন করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে জিনোটাইপ পরিবর্তন হয়। প্লাজমিডের ব্যবহার, এখানে কোনো প্লাজমিড লাগে না, কিন্তু এখানে প্লাজমিডের ব্যবহার আছে। আর টিস্যু কালচার প্রযুক্তিটা কম জটিল, কিন্তু এটা বেশ জটিল। তারপর টিস্যু কালচার কেন করা হয়? ভাইরাস এবং রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য, আর এইটা হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টির জন্য। এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক চারা উৎপাদন সম্ভব, আর এখানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনয়ন সম্ভব উদ্ভিদে, তাই না? আর সংজ্ঞাটা তো তোমরা বুঝোই, জানোই। অপত্য উদ্ভিদের ধরন, এটা হচ্ছে মাতৃ উদ্ভিদের সমাগম সম্পন্ন, কিন্তু এইখানে কিন্তু মাতৃ উদ্ভিদের সমাগম সম্পন্ন হয় না। কেন? কারণ ওই যে জেনেটিক্যালি এখানে পরিবর্তন আনা হচ্ছে, এই কারণে। আচ্ছা, জিন ক্লোনিং। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। সো আমরা যদি এখান থেকে ক্লোন শব্দটা একটু দেখি, ক্লোন এই ইংরেজি শব্দের অর্থ হচ্ছে সমরূপ বা প্রতিরূপ, একই রকম। তো শব্দের মধ্যেই তোমাকে ইন্ডিকেট করেই দিচ্ছে যে একই রকম হবে। এই যে একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব হইলে তখন সেটাকে আমরা ক্লোন বলবো। বর্তমানে চা বাগানে ক্লোনাল পদ্ধতি চালু হয়েছে। এটার মাধ্যমে কি হচ্ছে, ধরো যে একটা চা বাগানে তো সবগুলা চা গাছই আর একই ধরনের গুণগত মান সম্পন্ন হয় না। তো তুমি দেখলা যে কোনো একটা চা গাছে খুব সুন্দর, ওইখানে উন্নত মানের চা হচ্ছে, রোগমুক্ত, সব ঠিকঠাক, খুব ভালো। তো তুমি যদি ওই একই ধরনের ওই উন্নত মানের চা গাছ পুরো বাগানে যদি থাকতো, তাহলে তোমার কত লাভ হইতো না? কিন্তু সাধারণত কি হয় যে দেখা যাচ্ছে যে কোনো চা গাছে খুব সুন্দর চা পাতা হচ্ছে, আবার অন্যগুলাতে দেখা যাচ্ছে যে একটু অনুন্নত বা ঠিকঠাকভাবে তুমি যেরকম চাচ্ছ সেরকম হচ্ছে না। তো তুমি যদি এমন করতে পারতা যে প্রত্যেকটা গাছই একই রকম হবে, প্রত্যেকটা গাছই খুব সুন্দর চা দিবে, তো এই কাজটাই কিন্তু ক্লোনাল পদ্ধতিতে করা হয়, প্রত্যেকটা গাছ একই রকম হয়। তো চা বাগানে এটাই করা হচ্ছে। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হচ্ছে জিন ক্লোনিং। জিন ক্লোনিংয়ের উৎস, তিনটি উৎস থেকে জিন পাওয়া যায় বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোম খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা। এগুলা জিন লাইব্রেরিতে সংরক্ষিত, সো জিন লাইব্রেরিতে পাওয়া যায়। দেন মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ। তোমরা জানো যে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কী হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাই না? রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে সেটাকে আমরা বলি
ট্রান্সক্রিপশন, তাই না? রিভার্স মানে কি উল্টা, রিভার্স মানে উল্টা, তো এটা রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে। তাছাড়া তুমি যদি গবেষণাগারে বায়োকেমিস্ট্রিকে বলো যে একটু আমাকে ডিএনএ খণ্ড বানাই দেন, তো তারা যদি দেয়, সেটা গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। আচ্ছা, পিসিআর, এটা আমরা একটু আগে দেখছিলাম। পিসিআর এর পুনরূপ কি? পলিমারেজ চেইন রিয়াকশন। এটা দেখছিলাম যে পিসিআর এর মাধ্যমে কি করা হয়, যে আমাদের যে কাঙ্ক্ষিত জিন ওইটাকে ডিএনএ বহন করতেছে কিনা, এটা টিস্যু কালচারের সময় আমরা দেখছিলাম। ও না না, সরি, রিকম্বিনেন্টের ডিএনএতেই দেখছি, তাই না? সরি, ওইটা হচ্ছে ওই যে ডিএনএটাকে আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএকে যখন আমরা পোষক কোষে প্রবেশ করাই, তখন চেক করার জন্য যে আমাদের কাঙ্ক্ষিত জিনটা ওই প্লাজমিড বহন করতেছে কিনা, এটা চেক করার পদ্ধতি কিন্তু এই পিসিআর ছিল। আবার পিসিআর এর মাধ্যমে আরেকটা কাজও করা যায়, দেখো, ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম একটা পদ্ধতি হচ্ছে এই পিসিআর, ডিএনএ ক্লোনিং। এই যে কোভিডের সময়ে কিন্তু এই পিসিআর এর মাধ্যমে ওই যে আরটিপিসিআর টেস্ট করা হইতো। কিভাবে করা হইতো? রোগীর কাছ থেকে স্যাম্পল নেওয়া হইতো, ওইটাকে পিসিআর এর মাধ্যমে দেখা হইতো যে আসলে কোভিডের যে ডিএনএটা সেটা রেপ্লিকেট হয়ে অনেকগুলা ডিএনএ হয়েছে কিনা, এটা দেখা হইতো। এই প্রযুক্তিতে পলিমারেজ চেইন রিয়াকশন বা এই প্রযুক্তিকে কি বলা হয়? পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশন। ওকে, সো আমরা একটু নোট দেখে আসি। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা এটা শনাক্তের তিনটা পদ্ধতি আমরা দেখছিলাম। কি কি? প্রথম ছিল হচ্ছে আরটিপিসিআর টেস্ট, তারপর ছিল হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতি, আর আরেকটা ছিল হচ্ছে জেনেটিক প্রোব পদ্ধতি, তাই না? আচ্ছা, সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি পদ্ধতি কোনটা? ইমপ্লান্টা পদ্ধতি। ওই যে অ্যারাবিডপসিসে এটা করা হয়েছে, ইমপ্লান্টা পদ্ধতি। হ্যাঁ। রিভার্স ট্রান্সক্রিপশনে কি ঘটনা ঘটে? রিভার্স ট্রান্সক্রিপশনে হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। কোষ বহির্ভূত ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম পদ্ধতি কোনটা? পিসিআর পদ্ধতি। এই যে পিসিআর, এটার পূর্ণরূপ কি? পলিমারেজ চেইন রিয়াকশন। ওকে। ওকে, তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিএনএ দ্বিসূত্রক থেকে একসূত্রকে পরিণত হয়? তাপমাত্রাটা একটু দেখে রেখো, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে। ক্লোনিংয়ের প্রকারভেদ। ডিএনএ ক্লোনিং, এটি জিন ক্লোনিং নামেও পরিচিত। মানে ডিএনএ ক্লোনিং, জিন ক্লোনিং আলাদা কিছুই তো না, ডিএনএতেই তো জিন থাকে আর কি, তাই না? তো এটা জিন ক্লোনিং নামে পরিচিত। রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এটা গুরুত্বপূর্ণ। ওই যে ডলি নামক একটা ভেড়ার কথা শুনছো না? বইয়ে না পড়লেও এমনি শুনছো হয়তো কখনো না কখনো। ডলি নামক ভেড়া, ওইটা হচ্ছে এই রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের মাধ্যমে করা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল কি? ডলি, 1996 সালে। ডলি, ডলির জন্মই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। একইভাবে মানব ক্লোনও করা সম্ভব হচ্ছে, তবে মানব ক্লোন করে না, কারণ এটা হচ্ছে আইনত অপরাধ মানব ক্লোন করা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং পিসিআর এর মধ্যে পার্থক্য। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এইটা কিন্তু এক কোষের মধ্যে হয়ে থাকে, ইন ভিভো, কোষের মধ্যে, তাই না? ওই যে আমরা তো জেনেটিক চেন দেনে, ডিএনএতে জেনেটিক্যালি চেন দেনে ওইটাকে তো আবারও পোষক কোষে প্রবেশ করাই, সো এটা ইন ভিভো পদ্ধতি। আর পিসিআর পদ্ধতি, এটা কিন্তু কোষের বাইরে হয়, সম্পূর্ণ কোষের বাইরে হয়, সো এটা ইন ভিট্রো পদ্ধতি। ভেক্টরের ভূমিকা, আর তোমার এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যেটা, এইখানে কিন্তু ভেক্টরের ভূমিকা আছে অবশ্যই, ভেক্টর ছাড়া হয় না, কিন্তু পিসিআর পদ্ধতিতে কোনো ভেক্টর লাগে না, দরকার নেই। উৎসেচক বা এনজাইম, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম লাগে ওই যে কর্তন করার জন্য, লাইগেজ এনজাইম লাগে আবার পুনরায় জোড়া দেওয়ার জন্য, আর পিসিআর পদ্ধতিতে লাগে হচ্ছে ডিএনএ পলিমারেজ,
কেন? কারণ এইখানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হয়। সরি রিভার্স ট্রান্সক্রিপশন কেন বলতেছি, পিসিআর পদ্ধতিতে হচ্ছে ডিএনএটা রেপ্লিকেট হয়, মানে একটা ডিএনএ থেকে আরও অনেকগুলা ডিএনএ এরকম রেপ্লিকেট হয় চেইন রিয়াকশনের মাধ্যমে। হ্যাঁ, সো এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে। ওকে, এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই এত কাহিনী করতেছি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এত টাকা খরচ করে এত কিছু করা হচ্ছে কেন, ওয়াই, লাভটা কি? এখন লাভ আমরা দেখব। উপকারী দ্রব্য উৎপাদন। তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন হচ্ছে। এটা কেমনে হয়, সামনে এটা সম্পর্কে আলোচনা আছে, এখন এটা সম্পর্কে বিস্তার আলোচনা না করাই বেটার। তো এটুকুই দেখে রাখো যে তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন হয়। তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন হয়। আর প্রতিকূলতা উত্তরণ, এই যে লবণাক্ততা সহিষ্ণু পিনাট উদ্ভাবন হয়েছে। লবণাক্ততা সহিষ্ণু পিনাট। আর ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন, এই যে বিটি কটন, ব্যাসিলাস থুরিনজাইন্সিস এর যে যে ব্যাকটেরিয়া, ওইটার যে জিন দিয়ে কটন বানানো হয়েছে জেনেটিক্যালি চেঞ্জ এনে, ওইটা হচ্ছে বিটি কটন। আবার বিটি বেগুনও কিন্তু আছে, বিটি বেগুন। তো বিটি বেগুন, বিটি কটন, এটা হচ্ছে ক্ষতিকর পোকা প্রতিরোধী। আগাছানাশক প্রতিরোধী জাত উদ্ভাবন, এটা হচ্ছে গ্লাইফসফেট প্রতিরোধী। এই যে একটু পরে আমরা এটা সম্পর্কে পড়বো। সো গ্লাইফসফেট প্রতিরোধী কারা, মনে রাখার টেকনিক আছে একটা। গ্লাইফসফেট প্রতিরোধী কারা, জিটিএস দিয়ে মনে রাখবা। ওই যে তোমরা বিটিএস এর নাম শুনো না, বিটিএস এর নামটা তো মনে রাখতে পারো, তাহলে জিটিএস কেন মনে রাখতে পারবা না? জিটিএস মনে রাখবা আজকে থেকে। জিতে হচ্ছে গ্লাইফসফেট, হ্যাঁ, জিতে হচ্ছে গ্লাইফসফেট, টিতে হচ্ছে তুলা, আর এসে হচ্ছে সয়াবিন। ওকে, সো গ্লাইফসফেট প্রতিরোধী কারা, কে? তুলা আর সয়াবিন হচ্ছে গ্লাইফসফেট প্রতিরোধী। ওকে, ট্রান্সজেনিক উদ্ভিদ এর একটা উদাহরণ এই যে বিটি কটন, বিটি বেগুন, গোল্ডেন রাইস, লেড ব্লাইট, রোগ প্রতিরোধক্ষম আলু চাষের ট্রায়াল চলছে বর্তমানে, এই আর কি। বর্তমান সময় পর্যন্ত 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে। যদিও বাংলাদেশে ততটা বিস্তার এখনো পর্যন্ত লাভ করে নাই, তবে উন্নত বিশ্বের দেশগুলোতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কাজ হয়। তো 60টা উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। আচ্ছা, এটা একটু বলি। ধরো যে তুমি তোমার জমিতে বেগুন চাষ করলা। আচ্ছা, এটা যেটা উদাহরণ সেটা দিয়েই বলি। জিটিএস তো সয়াবিন চাষ করলা ধরো। তো দেখলা যে এখানে অনেক আগাছার কারণে তুমি যেটা চাষ করছো সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না, ঠিকঠাকভাবে তুমি সেখান থেকে আউটপুট পাচ্ছ না। এখন তুমি যদি নিড়াইতে চাও, আগাছাটা যদি নিড়াইতে চাও, তাহলে অনেক পরিশ্রম করা লাগবে তোমার, এটার পেছনে অনেক সময় ব্যয় হবে। তো তুমি তো এটা করতে পারতা যে আগাছানাশক স্প্রে করে দিয়ে সহজে আগাছা মেরে ফেলতে পারতা। কিন্তু সমস্যা কি হয়, যে আগাছানাশক স্প্রে করার মাধ্যমে আগাছা তো মরেই, সাথে তুমি যে উদ্ভিদটা লাগাইছো, যেখান থেকে আউটপুট পাওয়ার আশায় তুমি লাগাইছো, সেটাও কিন্তু মারা যায়। এজন্য যদি এমন হয় যে আগাছা মরবে কিন্তু আমার ওই কাঙ্ক্ষিত উদ্ভিদ মরবে না, তাহলে বেটার হইতো না? কত সুন্দর হইতো। এই যে মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ঠিক এটাই করা হয়, গ্লাইফসফেট প্রতিরোধী করা হয়। গ্লাইফসফেট কি? এই আগাছানাশক, যে আগাছানাশকের কথা আমরা বলছি ওটাই হচ্ছে গ্লাইফসফেট। এই যে গ্লাইফসফেট একটি আগাছা নিধনকারী পদার্থ, যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টি আগাছার মধ্যে 76টি ধ্বংস করতে সক্ষম। বেশ শক্তিশালী একটা আগাছানাশক। সো সায়েন্টিস্টরা দেখছেন যে কিছু ব্যাকটেরিয়া এমন কিছু এনজাইম তৈরি করে যা গ্লাইফসফেট ভেঙে দিতে পারে। মানে কিছু ব্যাকটেরিয়া এমন এনজাইম তৈরি করতে সক্ষম যেগুলা গ্লাইফসফেটের যে কার্যকারিতা সেটা নষ্ট করে দিতে পারে। তাহলে আমরা যদি সামহাও
আমাদের যে কাঙ্ক্ষিত উদ্ভিদ, যেটা যেটা আমরা চাষ করতেছি, ওইটার মধ্যে যদি আমাদের এই এনজাইমটা থাকতো, তাহলে তো আর গ্লাইফসফেট আমাদের ওই উদ্ভিদের উপর কাজ করতো না, কিন্তু আগাছা ঠিকই মরে যেত, তাই না? তো এইটাই করা হয়েছে, গ্লাইফসফেট প্রতিরোধী করা হয়েছে। গ্লাইফসফেট প্রতিরোধী কাদেরকে করা হয়েছে? যেটা বললাম, জিটিএস, হ্যাঁ, তুলা সয়াবিন, যার ফলে গ্লাইফসফেট হার্বিসাইড প্রয়োগ করলেও আমাদের ওই উদ্ভিদ মরবে না, হ্যাঁ, কিন্তু আগাছা ঠিকই নিধন হয়ে যাবে। আমাদের আরও 2টা পৃষ্ঠা হয়ে গেছে, এই জন্য আমরা আরেকটু রিক্যাপ করে নিই একটু। ডিএনএ এক সূত্রক হওয়ার তাপমাত্রা কত? 90 ডিগ্রি সেলসিয়াস। রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ কি? কি দেখলাম? ওই যে ডলি নামক ভেড়ার যে উদাহরণটা, ওইটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। হেপাটাইটিস বি ভ্যাকসিন কোন উদ্ভিদে উৎপন্ন হয়? তামাক উদ্ভিদে দেখলাম, তাই না? লবণাক্ততা সহিষ্ণু কি? লবণাক্ততা সহিষ্ণু হচ্ছে পিনাট, তাই না? ক্ষতিকর পোকা প্রতিরোধী, ক্ষতিকর পোকা প্রতিরোধী কারা? বিটি কটন, বিটি বেগুন, বিটি কটন, বিটি বেগুন, ওরা হচ্ছে ক্ষতিকর পোকা প্রতিরোধী। আগাছানাশক প্রতিরোধী বা গ্লাইফসফেট প্রতিরোধী কারা? ওই যে জিটিএস, তুলা সয়াবিন। আচ্ছা, দেখা হয়ে গেল। গুণগত মান উন্নয়নে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। আর ভেড়ার মাধ্যমে যে শুধুমাত্র ভেড়ার মাংস পাওয়া যায় তা কিন্তু না, ওর যে পশম, এইটাও কিন্তু খুবই মূল্যবান। এটার মাধ্যমে পোশাক উৎপাদন হয়। তো দেখা গেল যে অস্ট্রেলিয়ার ওই ভেড়াগুলা যে ঘাস খায়, ক্লোভার ঘাস, ওই ক্লোভার ঘাসে সালফারের অভাব, সালফারের অভাব থাকার কারণে ওদের যে লোমগুলা বেশ উন্নত মানের হচ্ছে না। তো সালফারের অভাব পূরণের জন্য কি করা হইল? সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফেসিয়ান্স ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হইল। তাহলে কি হবে? ক্লোভার ঘাসে যখন আমরা সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন দিব, তখন তো সালফারের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, যার ফলে উন্নত মানের উন্নত মানের এই যে লোম সৃষ্টি হবে, তাই না? উন্নত মানের লোম পাওয়া যাবে পরবর্তীতে। সুপার রাইস বা গোল্ডেন রাইস, সুপার রাইস বা গোল্ডেন রাইস এটা কি? এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছেলেমেয়েদের ভিটামিন এ এর অভাব রয়েছে। আর এই যে সুপার রাইস বা গোল্ডেন রাইসে যে কাজটা করা হয়েছে, যে ভিটামিন এ এর চাহিদাটা পূরণ করার জন্য কাজ করা হয়েছে। জাপনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টা জিন প্রতিস্থাপন হয়েছে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই, এখানে আমাদের অভাব তো ভিটামিন এ এর, তাহলে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন কেন দিলেন? কারণ কি? কারণ হচ্ছে প্রতিটা বিটা ক্যারোটিন থেকে দুইটা ভিটামিন এ পাওয়া যায়। প্রতিটা বিটা ক্যারোটিন পরবর্তীতে 2টা করে ভিটামিন এ এর যোগান দেয়, হ্যাঁ। আর হচ্ছে এই যে আয়রন তৈরির 3টা জিন কেন দেওয়া হয়েছে? কারণ এই যে ভিটামিন এ এর যাদের অভাব, এদের একটু রক্ত স্বল্পতাও থাকে, রক্তে স্বল্পতার সমস্যাও থাকে। এজন্য আয়রন তৈরির জিনটা দেওয়ার কারণে রক্ত স্বল্পতার সমস্যা থেকেও বাঁচা যাবে। এটাই জাপনিকা টাইপ ধানে এইভাবে এই গোল্ডেন রাইস বা সুপার রাইসে কনভার্ট করার মাধ্যমে ভিটামিন এ এর অভাবটা পূরণ করা হয়েছে। রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন এই কোড প্রোটিন দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, কোড প্রোটিন দেওয়ার মাধ্যমে হচ্ছে এই যে পটেটো ভাইরাসের কোড প্রোটিন দিয়ে টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী করে তোলা হয়েছে। তামাক গাছকে টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী করা হয়েছে। নাইট্রোজেন সংবন্ধনে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কি, যে নাইট্রোজেন সংবন্ধনকারী জিনের নাম কি? নিফ জিন। ওকে, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন আনা হয়েছে। তো জিনের নামটা দেখো, নয় নাইট্রোজেন, নিফ, এভাবে দন্তন্য দন্তন্য হ্যাঁ, নিফ নাইট্রোজেন, এভাবে মনে রেখো। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে
আচ্ছা, জোনাকি পোকা দেখছো? জোনাকি পোকা দেখবা যে রাতের বেলা যখন উড়ে বেড়ায় কত সুন্দর দেখা যায় না? এই সুন্দর দেখার কারণ কি? কারণ ওদের পশ্চাতে আলো জ্বলে, তাই না? আলো জ্বলে কেন? কারণ হচ্ছে লুসিফারেজ নামক একটা এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক একটা পদার্থ ক্ষরিত হয়, যার ফলে এই আলোর বিচ্ছুরণ হয়। তো উদ্ভিদে কি করা হয়েছে, এই লুসিফেরিন লুসিফেরিনের জন্য যে লুসিফারেজ এনজাইমের জন্য দায়ী যে এনজাইম জিনটা, এইটা হচ্ছে উদ্ভিদে দেওয়া হয়েছে, যার কারণে উদ্ভিদ ওই রকম রাতের বেলায় আলো দেয়। সুন্দর না? এভাবে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি হয়েছে। বীজহীন ফল সৃষ্টিতে জাপানে যে তরমুজ উদ্ভাবন হয়েছে, যেটাতে বীজ নাই। খরা প্রতিরোধী জাত সৃষ্টি। খরা প্রতিরোধী জাত সৃষ্টি কোনটা? ভুট্টা। ব্যাসিলাস সাবটিলিস থেকে CSP-B জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে এটাকে হচ্ছে খরা প্রতিরোধী করে তোলা হয়েছে। লবণাক্ততা সহিষ্ণু কোনটা? ওই যে লবণাক্ততা সহিষ্ণু পিনাট দেখলাম একটু আগে, পিনাট। এই ভুট্টার জিনিসটা আমি অনেকবার ভুলে যাইতাম, কয়েকবার ভুলও করছি, যে খরা প্রতিরোধী কারা? ভুট্টা। তবে পরে আর ভুল করি না, কেন জানো? আমাদের বাড়ির কাছাকাছি যে মাঠটা, ওইখানটায় ভুট্টার চাষ হতে দেখছি আমি। একদম ফাঁকা মাঠের মধ্যে ভুট্টার চাষ হতে দেখছি। তো আমি এইভাবে মনে রাখতাম যে ওই যে ফাঁকা মাঠের মধ্যে ভুট্টার চাষ হয়, খরা প্রতিরোধী, খরার ভেতরে ভুট্টা হয়। ফাঁকা মাঠে ভুট্টা চাষ হয়, এইভাবে মনে রাখি আর কি। আচ্ছা, ব্যাসিলাস থুরিনজাইন্সিস, বিটি, সংক্ষেপে বিটি বলা হচ্ছে, একটি মৃত্তিকাবাসী বড় আকৃতির ব্যাকটেরিয়া। ওই যে বিটি কটন, বিটি বেগুন দেখলাম না, নামটা কিন্তু এখান থেকে আসছে, বিটি, ব্যাসিলাস থুরিনজাইন্সিস থেকে। স্টেরাইল ইনসেক্ট টেকনিক, SIT, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটার মাধ্যমে কি করা হয়? পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়, ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। স্টেরাইল ইনসেক্ট টেকনিক হচ্ছে ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। বিস্তারিত জানার দরকার নেই, তুমি জাস্ট এইটুকু দেখে রাখো MCQর জন্য। তো সালফার অ্যামিনো অ্যাসিড জিন আসছে থেকে? ওই যে ক্লোভার ঘাসে আমরা যে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন নিয়ে আসছি, থেকে আনছি? সূর্যমুখী থেকে, তাই না? সূর্যমুখী থেকে। নাইট্রোজেন সংবন্ধনকারী জিন কোনটা? নিফ জিন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী জিন। খরা প্রতিরোধী উদ্ভিদ কোনটা? ভুট্টা। সিট SIT পদ্ধতির কাজ কি? SIT পদ্ধতির মাধ্যমে হচ্ছে ক্ষতিকর পতঙ্গ নাশ করা হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে ট্রান্সজেনিক প্রাণী এবং ক্লোন প্রাণীর মধ্যে এই পার্থক্যগুলো একটা বার রিডিং দিয়ে নিও। যে ট্রান্সজেনিক প্রাণী যারা, তাদের ক্ষেত্রে তো জিনগত পার্থক্য থাকবে, কিন্তু ক্লোন হইলে তো আর জিনগত কোনো পার্থক্য হয় না, জিনোম হুবহু হবে, এটা তো আমরা একটু আগে দেখলাম। আর জিনগত যদি পার্থক্য হয় তাহলে তো মিউটেশন বা প্রকরণ ঘটে, কিন্তু জিনোম যদি হুবহু সেম থাকে ক্লোনের মাধ্যমে, তাহলে তো মিউটেশন বা প্রকরণ ঘটবে না। আর প্রকরণ না হইলে বাহ্যিক বৈশিষ্ট্যে কোনো ভিন্নতা দেখা দিবে? হুবহু একই হবে। আর এই যে প্রকরণ হইলে তো ভিন্নতা দেখা দিবে, তাই না? আচ্ছা, ইজি ইজি। GM, যেটাই একদম শুরুর দিকে বলছিলাম, যে কোনো উদ্ভিদে যদি জেনেটিক্যালি চেঞ্জ আনা হয় তাহলে সেটাকে বলা হয় GM ফসল, জেনেটিক্যালি মডিফাইড ফসল। বাংলাদেশে কিছু জেনেটিক্যালি মডিফাইড ফসলের উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে একদম শুরুতেই আমাদের বিটি বেগুনের নাম না বললেই নয়। তো এই যে সংজ্ঞাটা ওইটাই, যে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন হয়, ওটাই হচ্ছে GM ফসল, জেনেটিক্যালি মডিফাইড ফসল। বিটি বেগুন কি? ওই যে ব্যাসিলাস থুরিনজেন্সিস, বিটি এর পূর্ণরূপ হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস। ব্যাসিলাস থুরিনজেন্সিস নামক একটি মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়া, সয়েল ব্যাকটেরিয়া থেকে
ক্রিস্টাল প্রোটিন জিন। কোন জিন ভাই? ক্রিস্টাল প্রোটিন জিন। ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন, যার মাধ্যমে কি হয়েছে, বেগুনে যে পোকা হয়, বেগুনে পোকা হয় না, এই ক্রিস্টাল প্রোটিন জিন দেওয়ার মাধ্যমে হচ্ছে বেগুনে আর পোকা হবে না। এটাই। মানুষের দেহের প্রতিটি কোষে 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে প্রতিটা কোষ। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? প্রতিটা কোষ, কত কত কোষ আছে আমাদের দেহে, তার প্রতিটা কোষ যদি 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে, বুঝছো? আরও বহু জিন আছে মানব দেহে যাদের কাজ এখনো পর্যন্ত জানা সম্ভব হয় নাই। মানুষের 3500টি জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে। তাহলে জেনেটিক ডিসঅর্ডার কতগুলা জানা গেছে মানুষের? 3500টি। ইনসুলিন উৎপাদন, আমরা পরিপাক ও শ্বসন চ্যাপ্টারে দেখছি যে ইনসুলিন উৎপাদন হয় কোথা থেকে। অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওইখানটার বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন উৎপাদন হয়। আর আমরা জানি ইনসুলিন কি কাজ করে। ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়, আর এর বিপরীত কাজটা করে কে? গ্লুকাগন। ওরা হচ্ছে ইনসুলিনের পরিমাণ বাড়ায়, তাই না? তো কখন আমরা একটা ব্যক্তিকে ডায়াবেটিসের পেশেন্ট বলবো? যখন তার অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপাদন হবে না, অথবা ইনসুলিন উৎপাদন হবে কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাজ করতেছে না, অকার্যকর, অথবা কম পরিমাণে নিঃসৃত হইলে তখন আমরা তাকে ডায়াবেটিসের পেশেন্ট বলবো। আচ্ছা, দেখি আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। বিটি বেগুনে কোন জিন থাকে? বিটি বেগুনে হচ্ছে ওই যে ব্যাসিলাস থুরিনজেন্সিস থেকে ক্রিস্টাল প্রোটিন জিন অ্যাড করা হয়েছে। ওকে। এখন ইনসুলিন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পড়া আছে, এখানে একটু দেখতে হবে তোমাকে। ইনসুলিনে টোটাল 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। কতগুলা? 51টা অ্যামিনো অ্যাসিড। আর 51টা অ্যামিনো অ্যাসিড দুইটা শাখা বা দুইটা শৃঙ্খলে এরকম সাজানো থাকে। তুমি দেখতে পারতেছো দুইটা চেইনের মতো গঠন দেখতে পারতেছো। একটা হচ্ছে চেইন এ, একটা হচ্ছে চেইন বি। এই টোটাল 51টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 21টি অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে চেইন এ তে, আর 30টা অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে চেইন বি তে। মনে রাখতে পারো এইভাবে, এ তে 21, এভাবে 21। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো। অনেক সময় মিক্স হয়ে যাইতে পারে যে 30টা কোথায় 21টা কোথায়, এইভাবে মনে রাখবা। চেইন এ তে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড। ওকে, তো এটাই যে ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত দুটি পলিপেপটাইড চেইন, যেখানে 21টি অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে চেইন এ তে, 30টি অ্যামিনো অ্যাসিড থাকে চেইন বি তে। দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে। ওকে, রাসায়নিক সংকেত ততটা গুরুত্বপূর্ণ না, তবে আণবিক ভরটা একটু দেখতে হবে। 5734, 5734, 5734। বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন ইস্টারশিয়া কোলিতে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন হচ্ছে। এই যে ডায়াবেটিস পেশেন্টরা দেখো না, তারা ইনসুলিন কিন্তু ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে, এটার মাধ্যমে হচ্ছে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখে। ওইটাই তো, ইস্টারশিয়া কোলিতে হচ্ছে বর্তমানে ইনসুলিন বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে। একটি ব্যাকটেরিয়াম কোষে প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে। বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। কেমনে প্রবেশ করানো হয়েছে এটার ধাপ তো আমরা ওই যে প্রথমেই দেখে নিলাম। ওকে, আচ্ছা। আর 153টি নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিনে 153টা নাইট্রোজেনাস বেস থাকে। নাইট্রোজেনাস বেস কতগুলো? 153টা। আর আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখো, সেটা হচ্ছে আমরা দেখলাম যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে টোটাল 51টা। যদি প্রশ্ন করে যে এক অ্যামিনো অ্যাসিড চেইন কত, মানে অ্যামিনো অ্যাসিডের যে তোমার বন্ধনী,
অ্যামিনো অ্যাসিড বন্ধনী কতগুলা, সেটা হচ্ছে 50টি। ঠিক আছে, আসলে অ্যামিনো অ্যাসিড বন্ধনী বললে ভুল হবে, কারণ আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডগুলা একটা একটা এরকম সজ্জিত হয়ে কি হয়, প্রোটিন গঠন করে, তাই না? অ্যামিনো অ্যাসিডগুলা থেকে প্রোটিন গঠন হয়। সো অ্যামিনো অ্যাসিডের মধ্যকার যে বন্ধন ওইটাকে বলা হয় পেপটাইড বন্ধন। সো কোশ্চেনে যদি বলে কতগুলা পেপটাইড বন্ধন থাকে ইনসুলিনে, 50টা পেপটাইড বন্ধন। ওকে, আচ্ছা, তাহলে অ্যামিনো অ্যাসিড সংখ্যা থেকে একটা কম, হ্যাঁ, এভাবে। আর ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে কোথায়? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ প্রান্তে। ওকে, জিন প্রকৌশল তথা জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন ইলি লিলি অ্যান্ড কোম্পানি, যা প্রথম বাজারজাত হয়েছিল হিউমুলিন নামে। ওকে, ইনসুলিনের যে বাজারজাতকরণ নাম, বাণিজ্যিক প্রথম নামটা কি ছিল? হিউমোলিন। হিউমোলিন। আর একটু পরেই দেখবা ইন্টারফেরনের যে বাণিজ্যিক নাম, বাজারজাত করা নাম, সেটা ছিল হচ্ছে বেটাফেরন। সো মনে রাখো, ইনসুলিনের হচ্ছে প্রথম বাজারজাত করা নাম ছিল হিউমোলিন। হিউমোলিন। ওকে, আচ্ছা, দেখলামই তো যে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ অংশে ডিএনএতে হচ্ছে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে, আর 153টা নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। হ্যাঁ, ওকে, এখানে ওই প্রক্রিয়াটা দেখানো হয়েছে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। আর এটাও আমরা জানি যে রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইস্টারশিয়া কোলি ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো লাগে, মানে ওই যে রিকম্বিনেন্ট করে ফেলার পরে, এই যে যখন আমরা লাইগেজ এনজাইম দিয়ে এই অংশটা লাগানোর মাধ্যমে, নির্দিষ্ট জিন অংশটা লাগানোর মাধ্যমে যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করে ফেলি, তখন ওইটাকে আবারও একটা পোষক কোষের মধ্যে প্রবেশ করানো লাগে, তাই না? এটাই, এই যে ইস্টারশিয়া কোলিতে প্রবেশ করানো লাগে। এটা কেমনে করা যায়? ইলেকট্রোপোরেসিস প্রক্রিয়ায় বা হিট শক মেথডে। ওকে, এখানে কিছু ওষুধের নাম দেওয়া আছে। আচ্ছা, আমাদের আরেকটা র্যাপিড ফায়ার করে আসি, র্যাপিড রিভিউ করে আসি আরেকটা। ইনসুলিন মামা। এটার নাম হচ্ছে ইনসুলিন মামা। কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে? 51টা, তাই না? এ শৃঙ্খলে কতগুলা? 21টা। এতে 21। বি শৃঙ্খলে কতগুলা? 30টা। পেপটাইড বন্ধন কতগুলা? 50টা। আণবিক ভর কত? 5734। নাইট্রোজেন বন্ধন কতগুলা? ওই যে 51 সাথে 3 গুণ দিবা, তাহলেই পেয়ে যাবা 153টা। আচ্ছা, কোন ফুলে ইনসুলিন উৎপাদন হবে? প্ল্যান করা হচ্ছে কোন ফুলে ইনসুলিন উৎপাদনের? কুসুম ফুলে, তাই না? প্রথম বাজারজাতকৃত নাম কি ছিল? প্রথম বাজারজাতকৃত নাম ছিল হচ্ছে হিউমুলিন। আর জিনের অবস্থান কোথায়? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ প্রান্তে। ওকে, তাহলে আমরা সামনে অগ্রসর হই। আর বেশি নাই, আর 10টা মিনিট লাগবে ইনশাল্লাহ, 10 থেকে 15 মিনিট, তার কমেও হয়ে যাইতে পারে। ইনসুলিন তাহলে কেন প্রয়োগ করা হয়? ইনসুলিন ওষুধের কাজ কি? ডায়াবেটিস পেশেন্টদের। ইন্টারফেরন। ইন্টারফেরনের কথা তোমরা জানো, এটা হচ্ছে ভাইরাস এবং ক্যান্সার জনিত সংক্রমণে এটা ইউজ করা হয়। সেরাম অ্যালবুমিন হচ্ছে শল্য চিকিৎসায়। স স এভাবে মনে রাখতে পারো, স, সেরাম, শল্য, এভাবে। ওকে, র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন, তোমরা জানো যে র্যাবিস ভাইরাস দিয়ে কি হয়? জলাতঙ্ক হয়। এটা অণুজীব চ্যাপ্টারে পড়ে আসছো। ওকে, হিউম্যান ফ্যাক্টর 4। এখানে যদিও 4 দেওয়া আছে, তবে আসলে নীতিগতভাবে 4 হয় না, যুক্তিযুক্তভাবে এখানে কিন্তু 8 হয় অথবা 9। এর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর দিলে এখানে যুক্তিযুক্ত হইতো।
কারণ তুমি জানো যে 8 নাম্বার ফ্যাক্টর কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ওইগুলাই হচ্ছে মূলত হিমোফিলিয়ার জন্য দায়ী। সো এটার চিকিৎসায় প্রয়োজন ছিল অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর দেওয়া। বাট যেহেতু স্যার এখানে 4 নাম্বার ফ্যাক্টর কথা বলছে, ওইটাও একটু দেখে রেখো। অপশনে যদি 8 এবং 9 নাম্বার ফ্যাক্টর না থাকে তাহলে তুমি 4 নাম্বার ফ্যাক্টর দিয়ে দিও। হ্যাঁ, ওকে। তারপর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আচ্ছা, প্লাজমিনোজেন সম্পর্কে তো জানো। আর আরেকটা জিনিস তোমাকে একটু বলি, এই যে জেন কথাটা তুমি যদি পাও তাহলে বুঝতে পারতেছো নিষ্ক্রিয়, এটা নিষ্ক্রিয়ভাবে, যেমন পেপসিনোজেন নিষ্ক্রিয় ছিল, ট্রিপসিনোজেন নিষ্ক্রিয়, অ্যানজিওটেনসিনোজেন পরবর্তীতে অ্যানজিওটেনসিনে কনভার্ট হয়। সো জেন যেখানে দেখবা বুঝবা যে এটা নিষ্ক্রিয়। সো এটাই যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, অর্থাৎ প্লাজমিনোজেন থাকে যখন নিষ্ক্রিয় অবস্থায় তখন এটাকে অ্যাক্টিভেট করা লাগবে। কোন চিকিৎসায় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কখন কাজে লাগে? হৃদরোগ চিকিৎসায়। যেমন আমাদের হৃদরোগের কারণ মেনলি কি হয়, এই যে করোনারি ধমনী যেটা না, ওর ভেতরে যদি অবাঞ্ছিত রক্ত জমাট বেঁধে যায় তখন ওই রক্ত জমাট ছাড়ানোর জন্য টিপিএ প্রয়োজন হয়। প্লাজমিনোজেন কি করে, ওই যে রক্ত সঞ্চালন চ্যাপ্টারে রক্ততঞ্চনের যে জায়গাটা ছিল ওইখানে দেখছিল না, জমাট বাঁধা রক্ত গলিয়ে ফেলে কে? এই প্লাজমিন এনজাইম করে না ওই কাজটা। সো প্লাজমিনোজেন ওইটা তো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ওইটাকে অ্যাক্টিভেট করে দিলেই তো কেল্লা ফতে। সো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে হচ্ছে ওই জমাট বাঁধা রক্ত, ওই সমস্যাটা আর কি সমাধান করা হয়। সো হৃদরোগ চিকিৎসায় আর কি ব্যবহার হয়। সোমাটোস্ট্যাটিন কোনটা? ওই যে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সো বামনত্ব চিকিৎসায় ব্যবহার হয়। হিউম্যান ইউরোকাইনেজ, হিউম্যান ইউরোকাইনেজ এইটাও কিন্তু প্লাজমিনোজেন সক্রিয়ক, এটাও টিপি এর মতো কাজ করে। রক্ত সংবহন জটিলতা দেখছো, যেখানেই প্লাজমিনোজেন সক্রিয়ক সেখানেই রক্ত সংবহনের ব্যাপার স্যাপার। ওকে। লিম্ফোকাইন্স, এটা তোমরা মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছো অলরেডি, কিন্তু ওই চ্যাপ্টার সম্পর্কে ক্লাস নিছি। জানো যে লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইটই মূলত কিন্তু অ্যান্টিবডি সৃষ্টি করে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, আর টি লিম্ফোসাইট কি করে? ও পারলে সাইটোটক্সিন দিয়ে মারে, অথবা তোমার যে বি লিম্ফোসাইট তাকে বলে যে ভাই তুই অ্যান্টিবডি বানা। তো লিম্ফোকাইন্স ওইটা হচ্ছে স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতার জন্য ইউজ হয়। এই যে ইন্টারফেরন সম্পর্কে এখানে বিস্তারিত আছে। ইন্টারফেরন উৎপাদন, ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। তাহলে ইন্টারফেরন কখন নিঃসৃত হয় আমাদের কোষ থেকে? ক্যান্সার এবং ভাইরাস আক্রান্ত হইলে। আর ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, প্রোটিন, তবে যুগ্ম প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, ওকে। সো এটি দেহের ইমিউন সিস্টেমের একটা অংশ। মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারে দেখবা যে আমাদের যে প্রতিরক্ষা স্তর এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। ইন্টারফেরন কিন্তু সেকেন্ডারি স্তরে ছিল, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, তাই না? তো ইন্টারফেরন হচ্ছে প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত। এক কথায় ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিন, দেখছো? সো ইন্টারফেরনের ব্যবহার আশা করি আমরা বুঝতে পারছি। এটা মেনলি কখন ব্যবহার হয়? ক্যান্সার কোষে, ঠিক আছে? ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে মেনলি ইন্টারফেরন ব্যবহার হয়। ওকে, আচ্ছা। তবে জানার বিষয় হচ্ছে ভাইরাস আক্রান্ত হইলেও কিন্তু ইন্টারফেরন কোষ থেকে অটোমেটিক্যালি খরিত হয় আমাদের ইমিউন সিস্টেমের অংশ হিসেবে, তাই না? এই যে ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন এবং ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য ধরনের ইন্টারফেরন নিঃসরণ হয়।
এছাড়া জটিল হেপাটাইটিস বি, কতক হারপিস সংক্রমণ, বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা সম্ভব হচ্ছে বর্তমানে এই ইন্টারফেরনের মাধ্যমে। এছাড়া জলাতঙ্ক রোগের চিকিৎসায়ও সাফল্য অর্জিত হয়েছে। এটা আগেই বলছিলাম যে ইনসুলিন বাণিজ্যিকভাবে নাম দেওয়া হয়েছিল হচ্ছে হিউমুলিন, আর ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হচ্ছে বেটাফেরন। ওকে, বেটাফেরন। আচ্ছা, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা সম্পর্কে প্রাথমিক আইডিয়া অলরেডি আমরা পাইছি, তাও একটু বিস্তারিত দেখব এখন। যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম পাওয়া গেল। বিজ্ঞানীরা দেখলেন যে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম দিয়ে জমাট রক্ত গলিয়ে ফেলা সম্ভব, কিন্তু একটা সমস্যাও দেখা দিল। সেটা কি, যে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম যেহেতু মানুষের নিজস্ব কোনো প্রোটিন নয়, এজন্য বহু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হইল। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন যে আরে মানুষের দেহেই তো প্লাজমিন এনজাইম আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্লাজমিন এনজাইমটা নিষ্ক্রিয় প্লাজমিনোজেন অবস্থায় থাকে। তাহলে এটাকে যদি আমরা সক্রিয় করে দিতে পারি তাহলেই তো কেল্লা ফতে। তাহলে তো আমাদের আর ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোকাইনেজ আনা লাগতেছে না। তাহলে তো আমাদের ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোকাইন আনা লাগতেছে না, আমরা তো এই প্লাজমিন দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। সো কি করা হইল, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইউজ করা হইল। এই যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইউজ করার মাধ্যমে কি হবে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগীর ক্ষেত্রে রক্তনালীতে যে রক্ত জমাট বেঁধে থাকে এটাকে গলিয়ে দেওয়ার ক্ষেত্রে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইভেন একটা মানুষের জীবন বাঁচানোর জন্যও কিন্তু এটা ভূমিকা রাখে, বুঝছো? আচ্ছা, আমরা র্যাপিড রিভিউটা একটু করে আসি। এর আগে র্যাপিড রিভিউটা ওইটা মিস গেছে। আচ্ছা, সেরাম অ্যালবুমিন এটা কিসের জন্য ব্যবহার হয়? শল্য চিকিৎসায়। আচ্ছা, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটা কখন ব্যবহার হয়? ওই যে হৃৎপিণ্ডের চিকিৎসায়, তাই না? হৃৎপিণ্ডের সমস্যাগুলাই। হিউম্যান ইউরোকাইনেজ এটা হচ্ছে ওই যে রক্ত সংবহনজনিত জটিলতা, তারপর হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের মানে প্লাজমিন অ্যাক্টিভেটরের জন্য এই আর কি। আর ইন্টারফেরন কখন কাজ করে? ইন্টারফেরন কাজ করে হচ্ছে ভাইরাস এবং ক্যান্সার আক্রান্ত কোষে, তাই না? বাণিজ্যিক নাম কি ছিল? বেটাফেরন। ওকে, ইরেথ্রোপয়েটিন এটা অনেক জায়গায় আমরা দেখছি, জুলজিতে দেখছি এটা, জুলজিতে মাল্টিপল চ্যাপ্টারেই এটা আছে। ইরেথ্রোপয়েটিন আসে কোথা থেকে? ইরেথ্রোপয়েটিন আসে হচ্ছে বৃক্ক থেকে। বৃক্ক ইরেথ্রোপয়েটিন হরমোন উৎপাদন করে। এই ইরেথ্রোপয়েটিন হরমোন কি করে? নাম থেকে বুঝতে পারতেছো, ইরাইথ্রো মানে লোহিত রক্তকণিকাকে ইন্ডিকেট করা হয়েছে। বোন ম্যারোকে উদ্দীপ্ত করে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য, অ্যান্ড আরবিসি উৎপন্ন হয় এটার কারণে। ওকে, জিন থেরাপি জিনিসটা কি, যে ত্রুটিপূর্ণ যে জিন সেগুলাকে সঠিক করার জন্য জিন থেরাপি দেওয়া হয়। হেপাটাইটিস বি, আমি এই যে বলছিলাম যে হেপাটাইটিস বি ভ্যাকসিন যে বর্তমানে তামাক গাছে উৎপাদন হচ্ছে এটা সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা আছে, এইটাই সেটা। দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন তৈরির জিন টোবাকো মোজাইক ভাইরাসের মাধ্যমে তামাক গাছে প্রবেশ করানো হয়েছে টিএমভি এর মাধ্যমে। আমরা ওই যে দেখছিলাম প্রত্যক্ষ অর্থাৎ ফিজিক্যাল প্রক্রিয়া, তারপর হচ্ছে কেমিক্যাল প্রক্রিয়া দেখছিলাম, আর হচ্ছে বাহকের ব্যাপারটা দেখছিলাম। মনে পড়ছে? বলছিলাম যে আমি এই জিনিসটা সামনে মনে করাই দিব। এই যে এটাই টিএমভি এর মাধ্যমে কেমনে বাহক হিসেবে ব্যবহার হয়। দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিজেন এইটাকে টোবাকো মোজাইক ভাইরাসের মাধ্যমে তামাক গাছে প্রবেশ করায় দেওয়া হয়, যার ফলে কি হয়, তামাক গাছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি হয় অটোমেটিক্যালি। কারণ কি, আমরা হেপাটাইটিস বি এর যে অ্যান্টিজেন ওইটা তো টোবাকো মোজাইক ভাইরাসের মাধ্যমে তামাক গাছে প্রবেশ করাই দিছি, তাই না? তাহলে ওইখানে তামাক গাছে ভ্যাকসিন তৈরি হবে। তাহলে গ্রাম অঞ্চলে মনে করো কোনো একটা তামাক বাগানে
সেখানে হচ্ছে তামাকের গাছে এই কাজটা করা হয়েছে। তাহলে কেউ যদি তামাক পাতা ছিঁড়ে খায় তাহলেই তো তার হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেওয়া হয়ে যাচ্ছে আলটিমেটলি, তাই না? সাধারণত কি হয়, ভ্যাকসিনগুলা ফ্রিজে রাখা হয়, তাই না? ফ্রিজে রাখা হয় ওর গুণগত মান বজায় রাখার জন্য। কিন্তু যদি তামাক গাছেই যদি এরকম করা সম্ভব হয় তাহলে ভ্যাকসিন তো আর ফ্রিজে রাখা লাগতেছে না, তামাক পাতা ছিঁড়ে খাইলেই যেহেতু হয়ে যাচ্ছে। তাহলে কত সুন্দর না? ওরাল ভ্যাকসিন কোথায় তৈরি করা হচ্ছে? ওই যে ভুট্টা, খরা প্রতিরোধ, খরা প্রতিরোধী কোনটা ছিল? সেই ভুট্টা, সেই ভুট্টা ওরাল ভ্যাকসিন উৎপাদন করে। হ্যাঁ, ওকে। মলিকুলার ফার্মিং প্রক্রিয়ায় কি কি থেকে ওষুধ আহরণ করা হয় এটা গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এভাবে দিবে, যেহেতু 3টা অপশন আছে, দুধ, রক্ত, মলমূত্র, বলবে যে মলিকুলার ফার্মিংয়ে কোনটি থেকে ওষুধ আহরণ করা হয় না, এরকম এরকম দিয়ে মনে করো অপশনে দিয়ে দিল দুধ, রক্ত, মলমূত্র এবং অন্য একটা মাংস দিয়ে দিল মনে করো। সো এটা একটু মাথায় রেখো, দুধ, রক্ত, মলমূত্র, দুধ, রক্ত, মলমূত্র থেকে হচ্ছে ওষুধ আহরণ করা হয় মলিকুলার ফার্মিং প্রক্রিয়ায়। বায়ো ফার্মিং, বায়ো ফার্মিং জিনিসটা কি? এখান থেকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে যে জেনেটিক্যালি মডিফাইড ছাগলের দুধ থেকে স্পাইডার সিল্ক উৎপাদন করা হচ্ছে। স্পাইডার সিল্ক মানে সিল্কের যে সুতা, দেখা যাচ্ছে যে ছাগলের দুধ যদি ছেঁকে ফেলা হয় তাহলে এই স্পাইডার সিল্ক পাওয়া যাবে। তো এটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ছাগলের দুধ থেকে পাওয়া যাচ্ছে। জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন অতি অল্প খরচে ছাগলের মাধ্যমে উৎপাদন হচ্ছে। আর ইনসুলিন ওই যে কুসুম ফুলের মাধ্যমে উৎপাদনযোগ্য করা হচ্ছে, যদিও এখনো বাজারে উন্মুক্ত হয়নি, এটা নিয়ে এখনো কাজ চলতেছে। ফুলটার নাম মনে রেখো, কুসুম ফুল, ওকে। আর কাগজ এবং কাগজের মণ্ড থেকে নির্গত বর্জ্য পদার্থে টরুলা নামক ইস্ট জন্মায়। কোন ইস্ট? টরুলা নামক ইস্ট। এইভাবে মনে রাখতে পারো, কাগজের টুকরা, কাগজের টুকরা, ওই টুকরার ট, টরুলার ট, তাহলে কি কাগজ এবং কাগজের মণ্ড, ওইখানে কোনটা জন্মায়? টরুলা নামক ইস্ট জন্মায়। এছাড়া স্যাক্কারোমাইসিস সেরাভিসিয়া এটাও জন্মায়, ওকে। কাগজ শিল্পের কাঁচামাল ব্লিচ করতে ক্লোরিন ব্যবহৃত হয়, মনে রাখতে পারো এইভাবে, ল ফল আছে দুইটার মধ্যে, ব্লিচ ক্লোরিন, ব্লিচ ক্লোরিন, ওকে। আচ্ছা, সমুদ্রে নির্গত তেল পরিশোধন, এটা কি? সমুদ্রে যদি তেল পড়ে, ঠিক আছে, তেল নির্গত হয় তাহলে তো সমুদ্রের পানি দূষণ হইল, জলজ পরিবেশ এটা দূষণ হইল, তাহলে কি হবে? আমাদেরই তো দায়িত্ব এটা পরিশোধন করে দেওয়া। সমুদ্রের মাছেরা তো আর পরিশোধন করতে আসবে না, আমরাই যেহেতু নষ্ট করতেছি আমাদেরই তো পরিশোধন করতে হবে। সো এটা পরিশোধনের জন্য সিউডোমোনাস, নকার্ডিয়া এবং মাইকোব্যাকটেরিয়া, বিশেষ ধরনের ইস্ট এবং মোল্ড জাতীয় ছত্রাক, এরা হচ্ছে অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে। তো এই নাম 3টা একটু মনে রাখো, এভাবে মনে রাখা যায়, MNOP, ইংরেজি অক্ষর MNOP। এম এ হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, এন এ হচ্ছে NO তে নকার্ডিয়া, NO তে নকার্ডিয়া, আর পি তে হচ্ছে সিউডোমোনাস, ওকে। এই 3টা হচ্ছে সমুদ্রে নির্গত তেল পরিশোধনে কার্যকর, ওকে। তারপর পয়ঃনিষ্কাশন, পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে মনে রাখবা পদ্ধতিটা কি? অ্যাক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতি। পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থাটা, পয়ঃনিষ্কাশনের সাধারণত মানে বর্তমানে সারা বিশ্বে অ্যাক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতিতে এটা পরিশোধন করা হচ্ছে। আর এখানে 2টা ট্যাঙ্ক থাকে, অ্যারেশন ট্যাঙ্ক আর হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অ্যারেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আর এখানে যে ব্যাকটেরিয়া ইউজ হয় সেটা হচ্ছে জুগলেয়া রেমিগেরা, জুগলেয়া রেমিগেরা, এটা এইভাবে মনে রাখতে পারো, যদিও একটু অকওয়ার্ড মনে হইতে পারে, বাট এটা ওয়ার্কিং টেকনিক, এটা ভালো একটা টেকনিক। সেটা কি? পয় মানে কি? খাঁটি বাংলায় বলতে গেলে গু, তাই না? খাঁটি বাংলায় যদি বলি তাহলে গু। তো গু এবং জু এভাবে মনে রাখবা, গু জু, গু জু, ঠিক আছে। পয়ঃনিষ্কাশনে গু জু, জুগলিয়া র্যামিগেরা, এভাবে মনে রাখবা, ওকে। আচ্ছা, জীব প্রযুক্তির কিছু সম্ভাবনাময় ক্ষেত্র, একটাবার রিডিং দিয়ে নিও।
ততটা গুরুত্বপূর্ণ না। জিনোম সিকোয়েন্সিং এই পার্টটা দেখলেই আমাদের ইনশাআল্লাহ চ্যাপ্টারটা শেষ। আর 3-4 মিনিট লাগবে। জিনোম সিকোয়েন্সিং, এখান থেকে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটা র্যাপিড রিভিউ করে আসি। ওরাল ভ্যাকসিন কোথায়? ভুট্টাতে। মলিকুলার ফার্মিংয়ে ওষুধ আহরণ করা হয় কি কি থেকে? মলমূত্র থেকে, রক্ত থেকে, আর কি ছিল? দুধ থেকে, তাই না? আচ্ছা, স্পাইডার সিল্ক কি থেকে আসতেছে? ছাগলের দুধ থেকে, তাই না? কাগজের মন্ডে জন্মায় কি? কাগজের মন্ডে জন্মানো স্টার্চ কি ছিল? স্যাক্কারামাইসিস সেরেবেসিয়া আর হচ্ছে টরুলা। আচ্ছা, কাগজ শিল্পে ব্লিচ করতে ব্যবহৃত হয় কোনটা? ক্লোরিন। সমুদ্রের তেল পরিশোধনে ইউজ হয় কে? ওই যে MNOP, মাইকোব্যাকটেরিয়াম, তারপর হচ্ছে নকার্ডিয়া আর সিউডোমোনাস। পয় নিষ্কাশনে ব্যবহৃত ব্যাকটেরিয়াকে? ওটা হচ্ছে জুগলেয়া র্যামিগেরা, তাই না? জু এভাবে মনে রাখতে বলছি। পদ্ধতিটার নাম কি? পয় নিষ্কাশন পদ্ধতি হচ্ছে অ্যাক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতি। আর ট্যাঙ্ক দুইটা ইউজ হয়। ট্যাঙ্ক দুইটা কি কি? ওটা হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক আর হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা বলা হয় নাই, যাই হোক এখানে চলে আসছে যেহেতু বলেই দেই। ব্লু প্রিন্ট, যদি এমসিকিউতে আসে যে জীবের ব্লু প্রিন্ট কোনটা? ব্লু প্রিন্ট কোনটা জানো? জিন হচ্ছে ব্লু প্রিন্ট, তাই না? জিন হচ্ছে জীবনের ব্লু প্রিন্ট। যদি বলে মাস্টার ব্লু প্রিন্ট কোনটা? মাস্টার ব্লু প্রিন্ট হচ্ছে জিনোম। জিনোম হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট, ঠিক আছে? তাহলে ব্লু প্রিন্ট হচ্ছে জিন আর জিনোম হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট। এই ম দিয়ে মনে রাখবা। জিনোমের লাস্টের ম আর মাস্টারের ম। হ্যাঁ, মাস্টার বললে হচ্ছে জিনোম হবে, আর এমনে যদি ব্লু প্রিন্ট বলে তাহলে জিন হবে। আর মাস্টার মলিকিউল কোনটা জানো? মাস্টার মলিকিউল হচ্ছে ডিএনএ। ওকে, তাহলে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটা সেটকে বলা হয় জিনোম। ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম। আরও সহজ করে বলতে গেলে একটি জীবকোষ অবস্থিত জিন সমষ্টিকে জিনোম বলে। এই যে জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, এটা দেখলাম আমরা। মানুষের ক্ষেত্রে আমরা জানি যে 46টা ক্রোমোজোম, সো 23 জোড়া, তাই না? 23 জোড়া অর্থাৎ 23 দুইটা সেট ক্রোমোজোম। এক সেটে 23টা আর এক সেটে 23টা। মানুষের ক্ষেত্রে 2 সেট ক্রোমোজোম থাকে। এই যে এক জোড়া দুইটা, তাই না? দুইটা জিনোম, এক জোড়া। ওকে, 23টা নিয়ে এক জোড়া, মানে 23টা নিয়ে একটা আর 23টা আরেকটা, টোটাল এক জোড়া হয়েছে 23, হ্যাঁ? সো এক জোড়া জিনোম। ওকে, একটি ডিএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ার সাজানো ক্রম যে প্রক্রিয়ায় নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে। আচ্ছা দেখো, এই যে এটিজিসি মনে আছে? কোষ ও এর গঠন চ্যাপ্টারে পড়ছিলাম। এটিজিসি, এই যে বেজ অনুক্রম কিভাবে সজ্জিত আছে, এইটা উদ্ঘাটন করাটাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। ওকে, জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং এটাই। পাটের জীবন রহস্য উদ্ভাবন করছেন কে? মাকসুদুল আলম এবং তার সহযোগীরা। এবং ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, তার নামটা একটু মনে রেখো। উনি হচ্ছে RNAi পদ্ধতি ব্যবহার করে হলুদ মোজাইক প্রতিরোধী জাত উদ্ভাবনে গবেষণা করছেন। তার দল টমেটোর পাতা কোঁকড়ানোর জন্য দায়ী টোল সিভি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছেন। ওকে, তাহলে নুরুল ইসলাম, যেহেতু এই পৃষ্ঠা থেকে একজন বিজ্ঞানীর নাম একবার এসছে, তো এটা একটু দেখে রাখুন নুরুল ইসলামের নামটা। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, উনি হচ্ছে RNAi পদ্ধতি ব্যবহার করে মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করছেন। হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবনে কাজ করছেন। আর
টমেটোর পাতা কোঁকড়ানোর জন্য দায়ী কে? টোল সিভি। ওকে, টোল সিভি। আচ্ছা, ইস্টার্শিয়া কলিতে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1, মানুষের ক্ষেত্রে 46। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয় হচ্ছে জেল ইলেকট্রোপোরেসিস প্রক্রিয়ায়। এই যে জেল ইলেকট্রোপোরেসিসের মাধ্যমে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল নির্ণয় করা হয় আর কি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এত কষ্ট কেন করা হবে? জিনোম সিকোয়েন্সিং করে কি লাভ আমাদের? অপরাধী শনাক্তকরণে ইউজ হয়, পিতৃত্ব নির্ধারণে। এগুলা আশা করি এক্সাম্পল দেওয়া লাগবে না। এগুলা যদি একটু চোখ কান খোলা রাখো, জানোই অনেক সময় দেখা যায় যে এই শিশুর বাবাকে এরকম নির্ধারণের জন্য ডিএনএ সিকোয়েন্সিং এর প্রয়োজন হয়। অপরাধ কে করছে? ওই যে বর্তমানে ধর্ষণের যে প্রকোপটা বাড়ছে, ধর্ষণ কে করছে, হ্যাঁ, এইটা বের করার জন্য, ধর্ষককে শাস্তির আওতায় আনার জন্য কিন্তু বর্তমানে এই পদ্ধতি ইউজ হয়। তারপর স্বজন নির্ধারণে অনেক সময় দেখা যায় যে মর্মান্তিক দুর্ঘটনার সময়ে চেহারা এমনভাবে নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায় যে বোঝা যায় না, লাশ দেখে বোঝা যায় না যে আসলে ইনি কে। সেক্ষেত্রে ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে স্বজন নির্ধারণ করা হয়ে থাকে। শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা আছে। শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্য মিল নির্ধারণে। ওকে, এইগুলা যদি মনে না থাকে, একটাবার ভেতরে যা লেখা আছে এইগুলা একটু পড়ে দেখো, তাহলে ভালো মনে থাকবে টপিকগুলা। উদ্ভিদের রোগ প্রতিরোধ, কীটপতঙ্গ প্রতিরোধী বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার উপযোগী জিন অনুসন্ধান করা, যেমন বিটি টক্সিন জিন, এই যে ক্রিস্টাল প্রোটিন, ওই যে বিটি বেগুন, ক্রিস্টাল প্রোটিন জিনের মাধ্যমে হচ্ছে বিটি বেগুন বানানো হয়েছিল, তাই না? লবণাক্ততা সহিষ্ণু যে পিনাট, লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন, এটা এক্ষেত্রে জিনের নামটা দেখে রেখো, PDH45। ওকে, উদ্ভিদের মান উন্নয়নের জন্য উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জিন অনুসন্ধান এবং জীবপ্রযুক্তির মাধ্যমে তাকে সফলভাবে ব্যবহার করা, যেমন গোল্ডেন রাইসে বিটা ক্যারোটিন জিন, এটা আমরা অলরেডি দেখে আসছি। জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে উদ্ভিদ বা অণুজীবের মৌলিক গবেষণা কার্যক্রমে প্রয়োগ। ওকে, সো দ্যাটস অল ফ্রম আস। এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল। ও আচ্ছা, সরি রে, লাস্টে একটু র্যাপিড রিভিউটা তো করে আসি, শেষটুকু। তো র্যাপিড রিভিউটা কেমন লাগলো তোমার কাছে একটু জানাইও। আজকেই প্রথম র্যাপিড রিভিউ করলাম, আমি কিন্তু অন্য ক্লাসে র্যাপিড রিভিউ করি না, আজকে একটু পরীক্ষামূলকভাবে করলাম আর কি। তো আরএনএ পদ্ধতিতে কি আবিষ্কার হয়েছে? আরএনএ পদ্ধতিতে কি আবিষ্কার হয়েছে? ওই যে হলুদ মোজাইক রোগ প্রতিরোধী জাত, তাই না? হলুদ মোজাইক রোগ প্রতিরোধী জাত আবিষ্কারের জন্য কাজ করছেন আর কি এই আরএনএ পদ্ধতিতে। আর হচ্ছে কি আবিষ্কার হয়েছে? মূলত টোল সিভি ভাইরাস আবিষ্কার হয়েছে, তাই না? যদি বলতে হয়, ওই যে টমেটোর যে পাতা কুকড়িয়ে যায়, টমেটোর পাতা কুকড়িয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে টোল সিভি। এই যে টমেটোর পাতা কোঁকড়ানোর জন্য দায়ী হচ্ছে টোল সিভি ভাইরাস, ওইটা আবিষ্কার হয়েছে। কে করছেন? অধ্যাপক নুরুল ইসলাম, তাই না? উনি করছেন। জেল ইলেকট্রোপোরেসিসে ব্যবহৃত হয় কোন কাজে? এমসিকিউতে এরকম আসতে পারে যে জেল ইলেকট্রোপোরেসিস কেন ব্যবহার হয়, কোন কাজে? এটা হচ্ছে ডিএনএ প্রোফাইল বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কাজে। লবণাক্ততা সহিষ্ণু জিন কোনটা? PDH45। সো আলহামদুলিল্লাহ, চ্যাপ্টারটা শেষ। এখন বলাই যায় যে চ্যাপ্টারটা শেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।